যে বিষয়টা খুব করে পরীক্ষার মধ্যে আসে ফৌজদারি কার্যবিধি, যেটাতে 173 ধারাতে অধিকতর তদন্তের বিষয় বলা আছে এবং অভিযোগে অবশ্যই অপরাধের বিবরণ থাকবে। যেটা বলা আছে অভিযোগে অপরাধের বিবরণ থাকবে 221 ধারা অনুযায়ী। 221 ধারায় যে অভিযোগের বিবরণ থাকবে, এখানে 7টা ব্যাখ্যা আছে। এই 7টা ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। আবার আশা করি যে এই 7টা ব্যাখ্যার মধ্যেই যে কোনো একটা ব্যাখ্যা দিয়ে হয়তো সমস্যাভিত্তিক প্রশ্ন আমরা পেতে পারি। তা সেটা হচ্ছে যে, সেটা সবার জ্ঞাতার্থে পাঠ করতেছি। সেটা হচ্ছে যে 221 ধারায় অভিযোগে অপরাধের বিবরণ থাকবে এবং 221-এর 1 উপধারায় অভিযোগে প্রত্যেক আসামি যে অপরাধে অভিযুক্ত উহার বিবরণ থাকবে। মানে কোন অপরাধে অভিযুক্ত সেটা বিবরণ থাকবে, সেটা 221-এর 1 উপধারা। 221-এর 2 উপধারা অভিযোগের নির্দিষ্ট নামে যথেষ্ট বিবরণ, মানে অভিযোগের নির্দিষ্ট নামে যথেষ্ট বিবরণ, অর্থাৎ অভিযোগের বিবরণটা এমনভাবে থাকবে সেটাকে অভিযোগ বলা যাবে। 221-এর 3 উপধারায় বলা আছে অপরাধের নির্দিষ্ট নাম না থাকলে যেভাবে উল্লেখ করতে হবে, মানে যদি অপরাধের নির্দিষ্ট নাম না থাকে তাহলে অবশ্যই যেভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ সঠিকভাবে উল্লেখ করতে হবে যাতে অপরাধটা কী অপরাধ সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। 221-এর 4 উপধারাতে বলা আছে যে আইন বা ধারার অধীনে অপরাধ করেছে তা উল্লেখ করতে হবে। তারপর 221-এর 5 উপধারাতে অভিযোগে কি বোঝানো হয়েছে, অর্থাৎ সত্যগুলো স্পষ্ট হতে হবে যাতে অপরাধী স্পষ্টভাবে বুঝতে পারে। মানে অভিযোগে কি বোঝানো হয়েছে, অর্থাৎ অভিযোগে কি বোঝানো হয়েছে সেই সত্যগুলো যত স্পষ্ট হতে হবে যাতে অপরাধী স্পষ্টভাবে সঠিকভাবে বুঝতে পারে। আবার 221-এর 6 উপধারাতে বলা আছে অভিযোগের ভাষা ইংরেজি অথবা আদালতের ভাষা হতে হবে। মানে 6তে বলা আছে অভিযোগের ভাষা ইংরেজি অথবা আদালতের ভাষা হতে হবে। তারপর 207-এ বলা আছে যে পূর্ববর্তী দণ্ডের বিষয় যখন উল্লেখ করতে হবে, অর্থাৎ উল্লেখ না থাকলে আদালত যে কোনো সময় উহা যোগ করতে পারেন। তাহলে একটা বিষয় থাকবে সমস্যাভিত্তিক প্রশ্ন, যে যদি অপরাধের অভিযোগ যদি পূর্ববর্তী দণ্ডের বিষয়ে যদি অভিযোগ নামায় উল্লেখ না থাকে তাহলে আদালত এটাকে পরবর্তীতে যোগ করতে পারবে কি না, এটা একটা প্রশ্ন। এবং এটার সমস্যাভিত্তিক প্রশ্ন 100% সম্ভাবনা আছে যে এইরকম প্রশ্ন আসতে পারে, যে আদালত কখন পূর্ববর্তী দণ্ড যোগ করতে পারে। তাহলে আমরা যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা নিঃসন্দেহে দিতে পারবো যে আদালত 221-এর 7 উপধারা অনুযায়ী অভিযোগে যদি পূর্ববর্তী দণ্ডের কথা বলা না থাকে তাহলে কিন্তু সেটা যে কোনো সময় আদালত তার বিচার চলাকালীন যোগ করতে পারে এবং সে বিচার চলাকালীন অবস্থায় বা চার্জ গঠনের পরে বা চার্জ গঠনের পূর্বে এটাকে কী করতে পারে, যোগ করতে পারে। তাই আমাদের উচিত হবে, যেহেতু পূর্ববর্তী দণ্ডের বিষয়ে বলা আছে 403 ধারায় যে একবার বিচার হয়ে গেলে পরবর্তীতে আর বিচার করা যাবে না। তারপরে 403-এর 2 ধারায় বলা আছে যে পূর্ববর্তী দণ্ড যদি অপরাধ যদি অন্যদিকে মন নেয় বা অন্যদিকে ধাবিত হয় তাহলে সেটা পুনরায় বিচার করা যাবে। তারপরে দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারায় বলা আছে রেস জুডিকাটা, যেখানে একবার নিষ্পত্তিকৃত বিচার দ্বিতীয়বার করা যাবে না। তারপর সাক্ষ্য আইনের 40 ধারাতে বলা আছে যে যে বিচার একবার নিষ্পত্তি হয় পরবর্তীতে সে বিচার আর করা যাবে না। তারপরে সুনিষ্ঠ প্রতিকার আইনের 29 ধারাতে বলা আছে যে নিষ্পত্তিকৃত কোনো বিষয়ে মোকদ্দমা করা যাবে না। তাহলে এইভাবে সাক্ষ্য আইনের মানে অর্থাৎ এইভাবে একটা রেস জুডিকাটার যে নীতি, মানে পূর্ববর্তী দণ্ড, এই পূর্ববর্তী দণ্ডটা বিভিন্ন জায়গায় বলা আছে এবং সাক্ষ্য আইনের 145 অথবা 145 ধারায় অথবা বলা আছে যে পূর্ববর্তী দণ্ডের যে বিষয় যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। তো এইভাবে অনেক কয়েকটা বিষয়ে এই বিষয়টা বলা আছে, যার জন্যে এই পূর্ববর্তী দণ্ড বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই পূর্ববর্তী দণ্ডটায় হয়তো বা আমরা এবার পরীক্ষার মধ্যে ফেস করব বা আমরা হয়তো বা এটার উপর ভিত্তি করে আমরা হয়তো বা সমস্যা ভিত্তিক প্রশ্ন পাইতে পারি। তো এই বিষয়গুলোই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, একই অপরাধের বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশ তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে ওপর নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট কী পদ্ধতি অনুসরণ করবে।
আমরা জানি যে একটা নালিশি মামলা, অর্থাৎ নালিশি মামলায় পুলিশ তদন্ত চলমান আছে এবং পাশাপাশি ম্যাজিস্ট্রেটের এটা তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য বা অনুসন্ধান চালানোর জন্য সে প্রসেসিং করতেছে বা প্রক্রিয়াধীন আছে। এই অবস্থায় যদি ম্যাজিস্ট্রেট কোনোভাবে জানতে পারে যে এই মামলাটা থানায় তদন্ত অবস্থায় আছে, তাহলে কিন্তু 205-এর ডি ধারা অনুযায়ী 205-এর ডি ধারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 205-এর ডি ধারা অনুযায়ী একই অপরাধের সম্পর্কে নালিশি মোকদ্দমা ও পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট তখন কী করবে, তখন তার যে অনুসন্ধান এটাকে স্থগিত রেখে পুলিশের যে তদন্ত আছে সেই তদন্ত রিপোর্ট তারা আমলি আদালত বা বিচারিক আদালত সেটা প্রত্যাশা করবে। সেটা হচ্ছে 205-এর ডি ধারা অনুযায়ী। তাহলে এক্সের বিরুদ্ধে জামিনযোগ্য জামিন অযোগ্য ধারায় অপরাধের জন্য একটি মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে ফৌজদারি কার্যবিধি 1898-76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা পৃষ্ঠাঙ্গন করা ছিল না। বাকেরগঞ্জ পুলিশ এক্সকে গ্রেপ্তারপূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সকে জামিনে মুক্তি দেন। উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে কি সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এক্সের বিরুদ্ধে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারায় অপরাধের জন্য একটি মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশাল বাকেরগঞ্জ থানা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে ফৌজদারি কার্যবিধি 1898-76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা পৃষ্ঠাঙ্গন করা ছিল না। বাকেরগঞ্জ পুলিশ এক্সকে গ্রেপ্তারপূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন, কিন্তু বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সকে জামিনে মুক্তি দেন। উক্ত জামিনে আদেশ আইনসঙ্গত হয়েছে কি সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক আলোচনা করব। আমরা জানি যে 86 ধারায় জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয়। তার মানে জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয়টা এটা বলা আছে হলো 76 ধারায়। তাহলে আমরা 76 ধারা অনুযায়ী জানতে পারি যে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেয়, তাহলে সেটা আসলে কি হবে এবং সেটা কীভাবে করবে। যেমন গ্রেপ্তারি ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিয়ে হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কী পদ্ধতি অনুসরণ করবে সেটা বলা আছে হচ্ছে 86 ধারায়। এবং 75 ধারায় বলা আছে যে গ্রেপ্তারি পরোয়ানা ধরন প্রত্যেক গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হোক এবং আদালতের প্রিসাইডিং অফিসার ও ম্যাজিস্ট্রেটের বেঞ্চের যে কোনো একজনের স্বাক্ষর বা আদালতের সিলমোহরযুক্ত হবে। আর 75-এর 2 উপধারায় বলা আছে যে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা প্রত্যেকটি পরোয়ানা তা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা তা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে এক্সের ভিতরে জামিনযোগ্য জামিন অযোগ্য ধারার অপরাধের জন্য একটি মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশাল বাকেরগঞ্জ থানা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে 76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা পৃষ্ঠাঙ্গন করা ছিল না। বাকেরগঞ্জ পুলিশ এক্স গ্রেপ্তারপূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সকে জামিনে মুক্তি দেন। উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে কি, এখন সে না জেনে এটা জামিন দিছে, কিন্তু এখানে বলা আছে 75-এর 2 উপধারাতে যে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা প্রত্যেকটি পরোয়ানা তা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা তা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে এখন যদি এটা এক্সের বিরুদ্ধে জামিনযোগ্য জামিন অযোগ্য ধারা অপরাধের জন্য একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশাল 22 থানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে ফৌজদারি কার্যবিধি 76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা পৃষ্ঠাঙ্গন করা ছিল না। এখানে পৃষ্ঠাঙ্গনটা বড় কথা নয়, এখানে যেহেতু এখানে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তো বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সকে জামিনে মুক্তি দেন। উক্ত জামিন আদেশ আইনসঙ্গত হয়েছে কি, মানে এখানে দেখা যাচ্ছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশাল বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয় এবং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সকে জামিনে মুক্তি দেন।
এখানে যেহেতু এখানে ছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এখানে হলো সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু যদি সমমান হয় তাহলে এই জামিনটা কার্যকর হবে, আর যদি সমমান না হয় তাহলে এই জামিনটা কী হবে, এই জামিনটা বাতিল হবে বা স্থগিত করা হবে। তারপরে ফৌজদারি মামলা সাক্ষ্য গ্রহণ সম্পৃক্ত 1898 বিধানাবলী লিখুন। বিচারিক আদালত মৃত্যুদণ্ড প্রদান করলে উক্ত আদালত কী পদক্ষেপ গ্রহণ করবে? আমরা জানি যে 368 ধারায় দায়রা জজ মৃত্যুদণ্ডাদেশ দিয়ে থাকেন এবং সেটা অনুমোদনের জন্য মৃত্যুদণ্ডাদেশ 374 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ পেশ করেন এবং 375 ধারা অনুযায়ী 375 ধারা এবং 376 ধারা অনুযায়ী সেটা কি 375 ধারা অনুযায়ী অনুমোদন পায় এবং 376 ধারা অনুযায়ী সেটা ফাঁসিতে রূপান্তর করেন বা ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করেন। তাহলে আমরা জানি যে দায়রা জজ দায়রা আদালত 368 ধারায় মৃত্যুদণ্ডাদেশ দেন এবং 374 ধারায় হাইকোর্টে অনুমোদনের জন্য পেশ করে। 375 ধারা হাইকোর্টে সেটা অনুমোদন দেয় এবং যদি হাইকোর্ট যদি মনে করে যে অধিকতর তদন্ত বা অধিকতর সাক্ষ্য গ্রহণের দরকার আছে তাহলে সেটা করবে এবং 376 ধারা সেটাকে অনুমোদন পাশ করে। তাহলে এই অনুমোদন পাশ করার পর কী করে দায়রা আদালত সেটা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় এবং জেলা ম্যাজিস্ট্রেট তার মৃত্যুদণ্ড কার্যকর করে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি হচ্ছে 376 ধারা অনুযায়ী এটা কার্যকর করে এবং সেই অনুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে। তাহলে আমরা দেখি যে 376 ধারা যে বিষয়টা আছে যে দায়রা আদালত দ্বারা মৃত্যুদণ্ডাদেশ শাস্তি আদেশ দাখিল, তার মানে দায়রা আদালত কাউকে মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য বিচারিক কার্যক্রম মানে অর্থাৎ ডেট রেফারেন্স কার্যক্রম হাইকোর্ট বিভাগে প্রেরণ করবেন এবং হাইকোর্ট বিভাগে অনুমোদন না দিলে উহা কার্যকর করা যাবে না। ডেট রেফারেন্স চাইতে হয় ধারা 374 ধারা অনুযায়ী, অর্থাৎ ডেট রেফারেন্সটা চাওয়া অনুমোদনটা চাওয়া হয় 374 ধারা অনুযায়ী এবং 375 ধারায় আর অনুসন্ধান অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ নির্দেশ জানার ক্ষমতা। যদি হাইকোর্ট বিভাগ মনে করেন যে আসামি দোষ ও নির্দোষ বিষয়ে আর অনুসন্ধান ও তদন্তের দরকার বা সাক্ষ্য গ্রহণের প্রয়োজন আছে তাহলে হাইকোর্ট নিজে তাও করতে পারেন বা অথবা দায়রা আদালতকে অনুসন্ধান কিংবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ নির্দেশ দিতে পারেন। আর হাইকোর্ট বিভাগ দণ্ড বহাল বা বাতিল ক্ষমতা। এখন 376 ধারা অনুযায়ী যদি 374 ধারার মধ্যে বিচারিক কাজ এবং হাইকোর্ট বিভাগ প্রেরণ করা হয় সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ দণ্ড বহাল করতে পারেন অথবা আইন মতো অনুদণ্ড দিতে পারেন। উপরোক্ত ছাড়া অপরাধী সাব্যস্ত করার আদেশ বাতিল করতে পারেন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন বা একই অভিযোগের ভিত্তিতে নতুন করে বিচারের আদেশ দিতে পারেন অথবা সংসদ চার্জের ভিত্তিতে নতুন করে বিচারের আদেশ দিতে পারেন অথবা আসামিকে খালাস দিতে পারেন। তবে শর্ত থাকে যে যদি আপিল করা হয় তাহলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিল যে সময় পর্যন্ত করা যায় সেই সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত এই ধারা দণ্ড অনুমোদন করা যাবে না। আর 377 বলা আছে যে নতুন দণ্ড অনুমোদন জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। মানবোপযুক্ত রূপে পেশকৃত প্রত্যেকটি বিচারের কার্যক্রমের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কর্তৃক পদ দণ্ড অনুমোদন বা নতুন দণ্ড বা আদেশ উক্ত আদালত 2 বা ততোধিক জজের সমন্বয়ে গঠিত হলে তাদের মধ্যে কমপক্ষে 2 জন জজ কর্তৃক প্রদত্ত স্বাক্ষরিত হতে হবে। আর অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগ পেশকৃত কার্যক্রমের ক্ষেত্রে পদ্ধতি অর্থাৎ 379 ধারা উপযুক্ত রূপে পেশকৃত প্রতিটি বিচারের কার্যক্রমের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ দণ্ড বহাল করুক বা না করুক হাইকোর্ট বিভাগের উপযুক্ত অফিসার অনতিবিলম্বে হাইকোর্ট বিভাগের আদেশের প্রতিলিপি সিলমোহর স্বাক্ষর দ্বারা প্রত্যাহিত করে উহা দায়রা আদালতে প্রেরণ করবেন। আর কারাদণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা যায়। 384 ধারাতে বলা আছে কারাদণ্ড কার্যকর করার জন্য প্রত্যেক পরোয়ানা আসামিকে যে কারাগারে আছে বা যে স্থানে আটক আছে তার ভারপ্রাপ্ত অফিসার নিকটে নির্দেশ আকারে প্রদান করতে হবে।
যে বিষয়টা বলছিলাম যে 403 ধারা, একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। 403 ধারাতে স্পষ্ট বলা আছে। আর 403-এর 1 ধারাতে বলা আছে, উপযুক্ত আদালত কর্তৃক বিচার করে কাউকে খালাস অথবা দণ্ড দিলে ওই একই অপরাধের জন্য তার পুনরায় বিচার করা যাবে না। এছাড়া একই ঘটনা হতে উদ্ভূত উপর কোনো অপরাধের জন্য বিচার করা যাবে না, যে ক্ষেত্রে 236 ও 247 ধারার মধ্যে পৃথক চার্জ গঠন করে পৃথক বিচার করা যেত। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, চাকর হিসেবে চুরির অভিযোগে কয়ের বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো। পরে এই খালাস কার্যকর থাকাকালে চাকর হিসেবে চুরি বা একই ঘটনার উপর ভিত্তি করে শুধুমাত্র চুরি বা অপরাধ জন্য বিশেষ ভাঙার দায়ে অভিযুক্ত করা যাবে না। আবার 2 নম্বরে বলা আছে যে ক দায়রা আদালতে অভিযুক্ত হয়ে ক্ষয়ের অপরাধজনক নরহত্যার জন্য দণ্ডিত হলো, পরে একই ঘটনার ভিত্তিতে খকে খুন করার দায়ে এর বিচার করা যাবে না। আবার ডবল জিওপার্ডি হয় না বা তথা আবার বিচার করা যায়। আবার এখানে বলা আছে যে 403-2 উপধারাতে যে খালাস ও দণ্ডিত ব্যক্তিকে ওই অপরাধের জন্য আবার বিচার করা যাবে যে অপরাধের জন্য 225 ধারার মধ্যে ভিন্ন চার্জ গঠন করা যেত, যা সেই সময় করা হয়। তাহলে 403-2 উপধারা অনুযায়ী। তারপর আবার এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে যে খুনের অপরাধের জন্য কয়ের বিচার করা হলে এবং খালাস দেওয়া হলো। খুনের অপরাধের জন্য কয়ের বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো, তার বিরুদ্ধে দোষিতার কোনো অভিযোগ নেই, তবে ঘটনা হতে প্রতীয়মান হয় যে খুনের সময় ক দোষিতা করেছিল, তৎপর তার দোষিতার জন্য অভিযুক্ত ও বিচার করা যাবে। তাহলে আমরা দেখি যে 403-এ বলা আছে স্পষ্ট করি, 403 ধারা, যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। কিন্তু 403-এর 2 ধারাতে বলা আছে যে খালাস ও দণ্ডিত ব্যক্তিকে ওই অপরাধের জন্য আবার বিচার করা যাবে যে অপরাধের জন্য 225 ধারার মধ্যে ভিন্ন চার্জ গঠন করা যেত, যা সেই সময় করা হয় নাই। সেই সাথে আবার যে খুনের অপরাধের জন্য কয়ের বিচার করা হলে এবং খালাস দেওয়া হলো, তার বিরুদ্ধে দোষিতার কোনো অভিযোগ নেই, তবে ঘটনা হতে প্রতীয়মান হয় যে খুনের সময় ক দোষিতা করেছিল, তারপর দোষিতার জন্য অভিযুক্তকে আবার বিচার করা যাবে। তাহলে দেখেন আইনের কত মারপ্যাচ, যে একই ধারা বলতেছে যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে বিচার করা যাবে না, আবার সেটার উপধারাতে আসি বলতেছে যে বিচার করা যাবে যদি ভিন্ন চার্জ, মানে 225 ধারা ফৌজদারি কার্যবিধি 1898 225 ধারার মতে যদি ভিন্ন চার্জ গঠন করা না যায়, ভিন্ন চার্জ গঠন করা মানে সময় ছিল বা করা হয় নাই, যদি ওই সময় যদি ওটা করা না হয় তো পরবর্তী সেটা করা যাবে। আবার 203-3 উপধারাতে বলা আছে যে অপরাধের জন্য খালাস বা দ্বন্দ্ব দেওয়া হয়েছে, তার ফলাফল যদি ভিন্ন কোনো অপরাধ সৃষ্টি করে তাহলে আবারও বিচার করা যাবে। এটা স্পষ্ট করে বলা আছে যে 403 ধারায় স্পষ্ট করে বলা আছে যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। আর 403-3 উপধারাতে বলা আছে যে অপরাধের জন্য খালাস বা দণ্ড দেওয়া হয়েছে, তার ফলাফল যদি ভিন্ন কোনো অপরাধ সৃষ্টি করে তাহলে আবারও বিচার করা যাবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে গুরুতর আঘাত করার জন্য কয়ের বিচার করে দণ্ডিত করা হলো, মানে গুরুতর আঘাত করছে, আঘাত করার পরে তার বিচার করে তাকে দণ্ডিত করা হয়েছে। এখন আহত ব্যক্তি পরে মৃত্যুবরণ করে, তা দেখা যাচ্ছে যে আহত করছে, আহত করার জন্য, গুরুতর আহত করার জন্য তার বিচার হয়েছে এবং তার 6 মাস বা 2 বছর জেল হয়েছে। হওয়ার পরে এই 2 বছরের মধ্যে জেল খাটার শেষ হওয়ার পর, অর্থাৎ দণ্ডিত হওয়ার পরে 2 বছর আসার পরে, তারপর লাস্টে 2 বছর পরে যখন ওই লোক যখন বাসায় ফিরে আসছে, ফিরে আসার পর ওই যে লোক যে তাকে যে গুরুতর আঘাত করছিল, যে গুরুতরের সাজা সে অলরেডি খেটে এসেছে, সেই লোক 2 বছর পর মারা গেছে। তাহলে কি হবে? তাহলে আবার তার ওই খুনের অপরাধের জন্য তার বিচার করা হবে। তাহলে একই ধারা বলতেছে, 403 ধারা বলতেছে যে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি আর বিচার করা যাবে না। আবার একই ধারার উপধারা বলতেছে যে একবার দণ্ডিত প্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির কাজের মানে কার্যক্রমের, মানে অর্থাৎ অপরাধের যদি ফল থেকে থাকে, রেশ বা ফলাফল যদি থেকে থাকে, তাহলে আবার পুনরায় বিচার করা যাবে। তাহলে এখানে একটা উদাহরণ দিচ্ছি সুন্দর করি, সেই উদাহরণটা হচ্ছে যে গুরুতর আহত করা অপরাধে বিচার অলরেডি খেটে এসেছে
বা অলরেডি সে দণ্ডিত হয়েছে এবং সাজাপ্রাপ্ত হয়েছে এবং সাজা সমাপ্ত করছে, সমাপ্ত করার পর ওই লোকটা মারা গেছে, তাহলে 403 ধারা অনুযায়ী সেই লোকটাকে আবার পুনরায় বিচার করা যাবে। তাহলে কত সমস্যা। আর 403-4 ধারাতে বলা আছে, যখন কোনো আসামিকে কোনো অপরাধের জন্য দণ্ড কিংবা খালাস দেওয়া হয় আর ওই অপরাধ হতে উদ্ভূত ঘটনা পূর্বে যে আদালত বিচার করেছে সেই আদালত ব্যতীত অন্য আদালত দ্বারা বিচারযোগ্য হয়, তখন উদ্ভূত ঘটনা আবার বিচার করা যায়। আবার 403-4 ধারাতে বলা আছে, মানে গুরুতর অপরাধের অভিযোগ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচার করছে, বিচার করি তখন যা কিছু দিয়ে দিচ্ছে সমস্যা নেই। এখন যাকে গুরুতর আহত করছে বা আঘাত করছিল সেই লোকটা পরবর্তীতে মারা গেছে, তো সেটা এখন অন্য, সেটা এখন দারাজ চলে গেছে, মানে দারাজ আদালতে সেটা চলে গেছে এবং দারাজ আদালত সেটা কি বিচার করতে পারবে। তাহলে এই কত সমস্যা। যাই হোক, একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওপর সরকারি কী কী অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে সেটা আমাদের বলা আছে যে 345 ধারা, রিট জারি করার ব্যক্তির অপরাধ মানে অবৈধ আটক। তারপরে 340 ধারা যে 10 দিনের অবৈধ আটক, মানে যেটা 10 দিনের অবৈধ আটক করে রাখছে, এই ধরনের সে এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলোকে মুক্ত করতে পারে। তারপরে গোপন জায়গা অবৈধ আটক, মানে অর্থাৎ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কী কী অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, তার মানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর কী কী অতিরিক্ত ক্ষমতা অর্পিত হয় সেই বিষয়টা হচ্ছে আজকে আলোচনার বিষয়। সেটা হচ্ছে যে রিট জারি করছে, অর্থাৎ একজন ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়েছে, সে আটকের বিষয়ে সরকার বা এই অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে যে ওই লোকটা দেখেন আসলে আটক করছে কিনা, তাকে মুক্ত করার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাকে নির্দেশ দিতে পারে। 2 নম্বর, 10 দিনে অবৈধভাবে আটক করছে, মানে 10 দিন অবৈধভাবে আটক করে রাখছে কোনো ব্যক্তিকে, যদি কোনো আদালত যদি মনে করে যে তাকে শাস্তি ছেড়ে দেওয়া দরকার, তাহলে ছেড়ে দেওয়ার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দিতে পারে। তাহলে 10 দিনের বেশি সময় অবৈধভাবে আটক করছে এই ধরনের ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে। পাশাপাশি রিট জারি করা ব্যক্তিকে যদি আটক করা হয় সেই সমস্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার আদেশ সেটা করতে পারে। এবং সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য যদি আটক করা হয়, মানে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আটক করা হয় 347 ধারা অনুযায়ী, তাহলে সেই সমস্ত ব্যক্তি সুরাহা দেওয়ার জন্য বা সমাধান করার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে। আবার অবৈধ অবরোধ, যদি 342 ধারা যদি কোনো ব্যক্তিকে যদি অবৈধ অবরোধ আটক করে রাখে সেই সমস্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য সে বলতে পারে। আবার 343 ধারা অনুযায়ী 3 দিনের অধিক সময় যদি কাউকে যদি বন্দি করে রাখে সেগুলোকে সে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। আমরা জানি যে অবৈধ বাধা এবং অবৈধ আটক, অবৈধ অবরোধ, এই যে 339 ধারাতে আছে অবৈধ বাধা এবং অবৈধ আটক বা অবৈধ অবরোধ বলা আছে 340 ধারাতে। আর বলপূর্বক গ্রহণ বলা আছে 349 ধারাতে এবং দস্যুতা বলা আছে 390 ধারাতে। আর অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ আর প্রতারণা, আমরা জানি যে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এটা বলা আছে 405 ধারাতে। আর অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলা আছে 403 ধারাতে। আর অপরাধমূলক ভীতি প্রদর্শন বলা আছে 503 ধারাতে। 503 ধারাতে বলা আছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। আর সাধারণ অভিপ্রায় আর সাধারণ উদ্দেশ্য, সাধারণ অভিপ্রায় আপনার কমন ইন্টেনশন সেটা বলা আছে 334 ধারাতে। আর সাধারণ উদ্দেশ্য বলা আছে 149 ধারাতে। আত্মরক্ষার অধিকার বা রাইট অফ দ্য প্রাইভেট ডিফেন্স বলতে কী বোঝায়? আমরা জানি যে দণ্ডবিধি 1860-এ আত্মরক্ষার যে অধিকার সম্পর্কে যে ধারা আছে এটা 96 থেকে 106 ধারা। এই আত্মরক্ষার অধিকারে 96 থেকে 106 ধারা এবং সাধারণ ব্যতিক্রম যেটা পড়ে সেটা হচ্ছে যে 76 থেকে 106 ধারা। আর এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে মানে আত্মরক্ষার অধিকার অর্থাৎ প্রাইভেট বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা 96 থেকে 106 ধারার মধ্যে আছে। তাই আমরা জানি যে 100 ধারাতে 6টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার সুরক্ষিত হয়। সেই 6টা ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে যদি কেউ যদি মারার জন্য আসে তাহলে আপনি আত্মরক্ষা করার জন্য তাকে আপনি মারতে পারবেন। তারপরে যদি আপনাকে কেউ ধর্ষণ করতে চায় তাহলে আপনি মারতে পারবেন তাকে।
তারপরে যদি অপ্রাকৃতিক কাম লালসা পূরণ করতে চায়, চরিতার্থ করতে চায়, তাহলে তাকে আপনি হত্যা করতে পারবেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে যদি আপনার গৃহে বা আপনার বসবাস করার জায়গায় যদি কেউ আগুন ধরিয়ে দেয়, তো সেটাতে আপনি তাকে আপনি সেই জন্য হত্যা করতে পারবেন। এবং যদি শীত কাটিয়ে, অর্থাৎ ঘরের যদি দরজা জানলা ভাঙিয়ে যদি আপনাকে হত্যা করতে চায়, তাহলে আপনি তাকে হত্যা করতে পারবেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। অপরাধ হিসেবে যে গণ্য হবে সেটা হচ্ছে 96 থেকে 106 ধারার মধ্যে এটা আছে, এবং সেটা 100 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে যে আত্মরক্ষার অধিকার 100 ধারাতে 6টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, যা অপরাধ হিসেবে গণ্য হবে না। আর 103 ধারাতে বলা আছে যে সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার অধিকার। 103 ধারাতে 4টে ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত অপরাধের বিষয় বলা আছে। 4টে ক্ষেত্রের মধ্যে বেশিরভাগগুলো মানে ঘর ভাঙিয়ে বা দরজা জানলা ভাঙিয়ে যে আপনাকে চুরি করতে আসে, সেই চোরকে মারতে পারবেন। বা আপনার ঘরে যদি আগে যদি ছিল যে আগে মানুষ এই মাটির তল দিয়ে সুড়ঙ্গ করত, এই সুড়ঙ্গ করা লোকদেরকে আপনি মেরে ফেলতে পারবেন, হত্যা করতে পারবেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে আপনার যদি ঘরে আপনার যদি সম্পদে কেউ আগুন ধরিয়ে দেয়, তাকে আপনি হত্যা করতে পারবেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে এখানে 103 ধারাতে 4টে বিষয় বলা আছে, আর 100 ধারাতে মানে সম্পত্তি রক্ষার অধিকার হলো 4টে, আর দেহের অর্থাৎ নিজের আত্মরক্ষার অধিকার হচ্ছে 6টা। যেটা 100তে বলা আছে 6টা অধিকার, আর হচ্ছে 103-এ বলা আছে 4টে অধিকার, অর্থাৎ সম্পত্তি রক্ষার জন্য 4টে অধিকার। আর 100তে বলা আছে যে নিজেকে রক্ষা করার জন্য 6টা অধিকার দেওয়া আছে, যেগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। তো এক্স প্রয়োগ হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগাযোগ করে এবং ডাকাতি করে। এই ক্ষেত্রে এক্সের প্রয়োগ হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ দণ্ডবিধি 1860-এর প্রদত্ত সাধারণ ব্যতিক্রম আচরণ লাভের অধিকারী হবে কিনা তা সংশ্লিষ্ট আইনে উল্লেখ করে ব্যাখ্যা করবে। এখানে বলা আছে যে 102 ধারায় বলা আছে যে যতটুকু আঘাত, যতটুকু প্রতিঘাত ততটুকু। মানে আপনাকে যদি কেউ যদি কলম দিয়ে আসি মারতে আসে, আর আপনি যদি তাকে গুলি করেন, তাহলে তখন কিন্তু এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। এখন আপনি ডাকাতি মানে প্রহিত হওয়ার হুমকির ভয়, অর্থাৎ আপনাকে অপহরণ করবে 359 ধারা অনুযায়ী আপনাকে অপহরণ করবে, আপনি এইভাবে ডাকাতি করছেন ডাকাত দলের সাথে, বা আপনাকে জোর করে আপনার কাছে কোনো কিছু কি আদায় করে নিচ্ছে, তাহলে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে কিনা। তাহলে এখানে 102 ধারায় বলা আছে যে ঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে এই যে আপনাকে অপহরণ করার মানে ভয় দেখে আপনার কাছে ডাকাতি করে নিচ্ছে বা ডাকাতি সংগঠিত করেছে এবং ডাকাত দল আপনি সম্পৃক্ত ছিলেন, এটা আসলে কতটুকু পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল সেটা কিন্তু নির্ভর করবে। কারণ আপনি যতটুকু আপনি যতটুকু আঘাত করছে ঠিক ততটুকুই আপনাকে প্রতিঘাত করতে হবে। এর মানে স্পষ্ট উদাহরণ হচ্ছে যে আপনাকে কলম দিয়ে মারতে আসছে আর আপনি তাকে গুলি করছেন, তাহলে কিন্তু এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। অর্থাৎ আপনাকে কলম দিয়ে মারতে আসছে, ঠিক কলম দিয়ে আপনাকে মারা উচিত ছিল, কিন্তু আপনি সেটা কলম দিয়ে না মারিয়ে আপনি তাকে গুলি করছেন। তারপরে আপনাকে মারতে আসছে চা পাতি দিয়ে, আপনি তাকে চা পাতি দিয়ে প্রতিহত না করে আপনি তাকে গুলি করছেন। হ্যাঁ, এটা গুলি করতে পারেন, কিন্তু প্রথম গুলি হচ্ছে আপনার এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, কিন্তু দ্বিতীয় গুলি কখনোই, যদি দ্বিতীয়বার যদি গুলি করেন তাকে মারার উদ্দেশ্যে, তাহলে দ্বিতীয় গুলিটা কোনো সময় সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। তখন এটা হবে 299 ধারায় অপরাধজনক নরহত্যা, যে অপরাধজনক নরহত্যার দায়ে আপনি যে কোনো সময় মানে অপরাধজনক নরহত্যার শাস্তি হচ্ছে যাবজ্জীবন, আর সর্বনিম্ন হলো 10 বছর। আর যদি এটা নির্ভর করবে মানে অপরাধজনক নরহত্যাটা নির্ভর করবে পারিপার্শ্বিক অবস্থার উপর, আপনি কোন কিসের প্রেক্ষিতে বা কোন সময়ের প্রেক্ষাপটে আপনি তাকে হত্যা করছেন সেটার উপর নির্ভর করবে যেটা অপরাধজনক নরহত্যা হবে না খুন হবে। যদি খুন হয় তাহলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, আর যদি অপরাধজনক নরহত্যা যদি হয় তাহলে সর্বনিম্ন 10 বছর জেল। এটা হচ্ছে একটা অপরাধজনক নরহত্যা এবং অপরাধজনক নরহত্যা এবং খুনের একটা প্রধান বৈশিষ্ট্য। তা যাই হোক, এই বিষয়গুলো পরীক্ষার মধ্যে আসবে এবং এই বিষয়গুলো নিয়েই আমরা মোটামুটি একটা বিষয় জানবো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বিষয়টা বলছিলাম যে এক্স ওয়াইকে প্রহার করে উত্তেজনা ফলে ওয়াই ক্রোধে উত্তেজিত হয়ে পড়ে
জেড একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করে এবং তার সাহায্যে এক্সকে হত্যা করার অভিপ্রায়ে সেই উদ্দেশ্যে ওয়াইয়ের হাতে একটা ছুরি দেয়। ছুরিটির সাহায্যে ওয়াই এক্সকে হত্যা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের আলোকে ওয়াই এবং জেডের অপরাধের দায় নিরূপণ করবে। এখন আপনি একটা লোককে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছেন, কিন্তু আপনি কোনোভাবে সফল হতে পারতেছেন না। আপনি একটা লোককে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছেন, কিন্তু কোনোভাবে সফল হতে পারতেছেন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা খুব আসার সম্ভাবনা আছে। তাই এখন বিষয়টা হলো যে আপনার শত্রু আপনার শত্রুর সাথে তৃতীয় কোনো ব্যক্তির একটা লোকের ঝগড়া সৃষ্টি হয়েছে এবং আপনার শত্রু, তার মানে আপনি মনে প্রাণে চান ওই লোকটা মারা যাক বা ওই লোকটাকে যে কোনোভাবে ওপরে হত্যা করতে হবে, এটা আপনার পরিকল্পনা। কিন্তু দেখা যাচ্ছে যে ওই লোকটা হত্যা করার কোনো সুযোগ আপনি পাচ্ছেন না। তখন আপনি কী করবেন? তখন তৃতীয় কোনো ব্যক্তির সাথে ওই লোকের ওই লোকের ঝগড়া বিবাদ শুরু হয়েছে। তার মানে আপনি যেহেতু আপনার পরিকল্পনা আছে যে আমি ওই লোকটা মরার বা ওই লোকটা হত্যা করার একটা উদ্দেশ্য আছে, সেই জন্য আপনি দেখতেছেন, সুযোগ খুঁজতেছেন, সুযোগ সন্ধানীভাবে আছেন আপনি। যখন দেখতেছেন তৃতীয় কোনো ব্যক্তির সাথে ওই লোকের ঝগড়া লাগছে, তখন আপনি তৃতীয় ব্যক্তিকে বলছেন যে ভাই, ও অনেক বেদব, ও ভালো মানুষ না, ধর এই চাপাতি নে আর ওকে যা হত্যা কর। এখন যে তৃতীয় ব্যক্তি এখন কোনো কিছু বুঝে ওঠার আগে, মানে আপনি তাকে এমনভাবে প্রভাবিত করছেন যে ওই তৃতীয় ব্যক্তি যা ওই লোকটাকে হত্যা করছে। তাহলে এখন আপনার শাস্তিটা কী হবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন আপনার শাস্তিটা হবে কি? এই আম কাটো কি এলে ভুংভাং কাটতেছো। এখন আপনার শত্রুকে মারছে আপনার প্ররোচনায়, তাহলে আপনার শাস্তিটা কী হবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা প্রায় সচরাচর হয়। দেখবেন যে গ্রামের পাড়া প্রতিবেশীরা ঝগড়া করে, ঝগড়া লাগিয়ে ওর সাথে আর কথা বলা বলি নেই। এখন কোনো এক সময় তৃতীয় কোনো ব্যক্তির সাথে ঝগড়া লাগে, তখন আপনি যা কি সাফাই গান কী গান, যে এত খারাপ, খুব এত চালচলন ভালো না, এর আচরণ ভালো না, এইরকম কথাবার্তা বলেন আপনি। তাই এইরকম ক্ষেত্রে এখন আপনি ওই বলিয়ে আপনি ওকে যে তৃতীয় কোনো ব্যক্তির সাথে ঝগড়া লাগছে তখন আপনি তাকে পরিচিত করেন। তাহলে এই প্ররোচনার দায় ওই লোকটাকে তৃতীয় ব্যক্তি ওই লোকটাকে আপনার শত্রুকে হত্যা করছে এবং সেই হত্যার চাপাতি বা ছুরি বা বন্দুক বা পিস্তল যাই বলেন যেটা আপনি দিচ্ছেন, এটার জন্য আপনার অপরাধটা কী হবে? হত্যাটা আপনি করেন নাই, কিন্তু আপনি তাকে প্ররোচনা দিয়ে হত্যাটা করাইছেন এবং অস্ত্রটা আপনি সংগ্রহ করছেন। তাহলে আপনার শাস্তি কী হবে? তাহলে এখানে আমাদের 302 ধারা যে মার্ডার আছে, 302 ধারা যে মার্ডারের যে সংখ্যা আছে, এই 300 ধারার মার্ডারের ব্যতিক্রমের মধ্যে বলা আছে যে আপনার প্ররোচনায় যে লোকটা হত্যা করছে সে অপরাধজনক হত্যা করেছে, আর আপনি যেহেতু তাকে প্ররোচনা দিয়ে ওই লোকটাকে হত্যা করাইছেন, সেই জন্য আপনি হত্যার দায়ে অভিযুক্ত হবেন। তার মানে আপনি হত্যা করেন নিয়ে পড়ে, কিন্তু আপনার চাপাতি নিয়ে বা আপনার কাছে পিস্তল নিয়ে ও যে গুলি করছে, এই জন্য এই হত্যার দায়ে আপনি মার্ডার করছেন, আর ওই লোকটা অপরাধজনক হত্যা করছে। আপনি যে তৃতীয় ব্যক্তিকে যাকে আপনি চাপাতি বা পিস্তল দিয়েছেন, সেই লোকটা হচ্ছে অপরাধজনক হত্যা, তার শাস্তি হবে সর্বনিম্ন 10 বছর, আর আপনার শাস্তি হয় মৃত্যুদণ্ড, না হলে যাবজ্জীবন কারাদণ্ড। কারণ আপনি আপনার প্রতিবেশীকে মারার জন্য তৃতীয় ব্যক্তিকে উৎসাহ দিয়েছেন বা প্ররোচনা দিয়েছেন, তাহলে আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর যে লোকটা তার আকস্মিক কলহে বা ঝগড়া বিবাদের কারণে ওই লোকটাকে মারছে আপনার কথা শুনে, সেই লোকটা হবে অপরাধজনক হত্যা করছে এবং তার সর্বনিম্ন শাস্তি হবে 10 বছর। কেননা সেই লোকটা আপনার প্ররোচনায় পরিচিত হলো কেন, এটা হলো মূল বিষয়। তো এই জন্যে আপনার তৃতীয় ব্যক্তিকে আপনার তৃতীয় ব্যক্তির সাথে ঝগড়া লাগছে আপনার শত্রু, এই জন্য তৃতীয় ব্যক্তিকে আপনি কোনো সময় প্ররোচনা দেবেন না। যদি প্ররোচনার কারণে যদি এটা প্রমাণিত হয় আদালতে যে আপনি প্ররোচনার ফলে, এবং ওই তৃতীয় ব্যক্তি যদি বলে যে আমি অমুকের পরামর্শে বা অমুকের কাছ থেকে চাপাতি নিয়ে তাকে খুন করছি, তাহলে কিন্তু আপনার পূর্বের যে ইতিহাস সেটা কিন্তু ভেসে উঠবে। তখন আপনি কী হবেন, যে তাকে যে হত্যা করা আপনার পরিকল্পনা ছিল, তার সাথে যে আপনার ঝগড়া বিবাদ ছিল, সেটা কিন্তু প্রমাণিত হলে তাহলে আপনি এই হত্যার দায়ে অভিযুক্ত, আর যে লোকটা হত্যা করছে সেই লোকটা অপরাধজনক হত্যার দায়ে অভিযুক্ত হবে। তাহলে এইরকম প্রশ্ন আসবে। আর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এইরকম যে এক্স একটা জমির দখলে আছে, এখন ওয়াই উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা দাবি করে
দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করেন। তো এক্স হাজির হয়ে দাবি করেন যে ওয়াইয়ের পিতা উইল করে ওই জমিটি এক্সকে দিয়ে গেছেন। এখন আপনার বাবা একটা জমি কাউকে উইল করে দিয়ে মারা গেছে, তো এখন আপনি আপনার বাবার সন্তান হিসেবে দাবি করতেছেন যে অমুককে যে জমিটা উইল করে দিয়ে গেছে এটা আমি মানি না। তো সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? তাহলে এখানে দেখেন সুন্দর করে প্রশ্ন যে এখন এখানে যেহেতু একটা কাল্পনিক সংকেত ব্যবহার করা হয়েছে এক্স এবং ওয়াই। ধরেন যে আপনি এক্স, আপনার বাবা ওয়াইকে একটা জমি উইল করে দিয়ে গেছে। আর আপনার বাবা মারা যাওয়ার পর আপনি বলতেছেন যে ওয়াইকে যে জমিটা উইল করে দিয়ে গেছে এটা আমি মানি না, বা এটা আমি মানতে রাজি না, কারণ আমার বাবা এই কাজ করতেই পারে না। তো এখন ওয়াই এখানে বিভিন্ন অজুহাত দাঁড় করেছে যে সে আমাকে উইল করে দিয়ে সে হজ করতে গেছে। এখানে বলি বিষয়গুলো আরও সুবিধা হবে। এখন ওয়াই আদালতে দাবি করে যে তার পিতা কথিত উইল সম্পাদনের তারিখের পর হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করেছিলেন এবং এই কারণে দলিলটি করে দিয়ে গেছেন। এবং এই যুক্তির প্রেক্ষিতে ওয়াই দাবি করেন যে ওয়াইয়ের পিতা মৃত্যুকালের সাহিত্য অবস্থায় মানে বিভিন্ন ঘটনা তুলে ধরেছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাবা ওয়াই নামে এক ব্যক্তিকে একটা উইল করে দিয়ে গেছে। এখন এই উইলটা আসলে কতটুকু কার্যকর হবে এবং এই জন্য আপনি কী করবেন। এখন আপনি বলতেছেন যে আমার বাবা উইল করে দিয়ে গেছে এটা আমি মানি না। তাহলে আপনার করণীয়টা কী? এটা হলো মূল বিষয়। এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর মানে 35 ধারাতে বলা আছে যে যদি কোনো ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যদি কোনো কিছু অস্বীকার করে তাহলে অবশ্যই তাকে 3 বছরের মধ্যে 35 ধারা মতে 135 ধারা অনুযায়ী 3 বছরের মধ্যে দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে। এখন দলিল বাতিলের মোকদ্দমা করলে তখন ওই ব্যক্তি কিভাবে দলিলের মালিক হয়েছে বা কীভাবে দলিল করে নিছে জমিটা সেটা তখন সে আদালতে প্রমাণ করবে। আদালতের প্রমাণের প্রেক্ষিতে বা আদালতের বিবেচনাধীন ক্ষমতায় বা আদালতের বিচারিক কার্যক্রমে যদি প্রমাণিত হয় ওই উইলটি সত্য, তাহলে আপনার দলিল বাতিলের মোকদ্দমাটা কী হবে? খারিজ হয়ে যাবে। আর যদি দেখে আদালত যে এই উইলটা করার পেছনে প্রতারণা বা এমন যুক্তি দাঁড় করে যেগুলো ভিত্তিহীন, তখন দলিলটি বাতিল করে দিয়ে ওয়াইকে আপনার বাবা যে জমিটা উইল করে দিয়ে গেছে ওই উইলটাকে বাতিল করে দেবে এবং জমিটা আপনার নামে আদালত আপনাকে তখন দিয়ে দেবে, হস্তান্তর করবে। এইরকম প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একটি দেওয়ানি মামলা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হওয়ার কিছুদিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়। পরবর্তী মামলাটি দেওয়ানি কাজবিধি 1908-এর 9 আদেশের 9 বিধি অনুযায়ী পুনর্জীবিত হয়। উক্ত মামলা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ বলবৎ আছে কি? যুক্তি সহ উত্তর দিন। মানে আপনি একটা মামলায় ডিগ্রি পাইছেন, এখন ডিগ্রি পাওয়ার পর এখন দেখা যাচ্ছে যে ওই মামলার ডিগ্রি পাওয়ার পরে এখন সেই ডিগ্রির বিরুদ্ধে বিবাদী উচ্চ আদালতে আপিল করছে। তো উচ্চ আদালতে ডিগ্রিটা কি পাইছেন সেটা বলি। যে ডিগ্রিটা পাইছেন হচ্ছে যে আপনি আপনার জমির পাশে বা আপনার বাড়ির সাথে বা আপনার বাড়ির পাশে বা বাড়ির সাথে একটা ওয়াল নির্মাণ করতেছে, প্রাচীর বা ওয়াল একটা নির্মাণ করতেছে, যে ওয়ালের কারণে আপনি আপনার রাস্তা বা আপনার চলাচল করতে সমস্যা হচ্ছে। তো এইটার জন্য আপনি কি করছেন? নিষেধাজ্ঞা জারি করছেন, মানে দেওয়ানি কাজবিধি 1908-এর 39 আদেশের 1 বিধি অনুযায়ী নিষেধাজ্ঞা চাইছেন। এখন আদালত আপনার কথা বিবেচনা করে আপনার চলাচলের ব্যবস্থা সুগম থাকার জন্য বা আপনার চলাচলের ব্যবস্থাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য আদালত কী করছে? নিষেধাজ্ঞা মঞ্জুর করছে। তো এই নিষেধাজ্ঞা মঞ্জুর করা মানে কি? আপনি একটা ডিগ্রি পাইলেন, আপনি একটা রায় পাইছেন, মানে ডিগ্রি পাইছেন একটা। এখন এই ডিগ্রি পাওয়ার পরে আপনি অনেক খুশি যে যাক
আমার যাতায়াতের রাস্তাটা এখন ঠিক থাকলো, আমি ডিগ্রি পাইছি, আমার আর কোনো সমস্যা নাই। এখন এই যে আপনি যে নিষেধাজ্ঞার একটা ডিগ্রি লাভ করলেন বা রায় যে একটা পাইছেন, এখন পাওয়ার বিরুদ্ধে এখন যে লোকে প্রাচীরটা নির্মাণ করবে সেই লোকে এখন এই ডিগ্রির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করছে। তো উচ্চ আদালতে আপিল করার কারণে এখন উচ্চ আদালতে আপিল করছে, এখন আপিলের ডেট হচ্ছে, আপিলের শুনানি চলতেছে, হিয়ারিং চলতেছে। এখন হিয়ারিংয়ের দিনে আপনি নাই, তখন কি করছে আদালত, আপনার যে আগে যে আপনি যে কোর্ট থেকে ডিগ্রি পাচ্ছেন ওই ডিগ্রির রায়টা পাচ্ছেন ওই রায়টাকে বাতিল করে দিচ্ছে। তাহলে আপনি যে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা আদেশ ডিগ্রি একটা অস্থায়ী নিষেধাজ্ঞার যে ডিগ্রি পাইছিলেন বা রায় পাইছিলেন এটা বলবৎ থাকবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। তো এটা আর বলবৎ থাকবে না, কারণ আপনার গাফিলতির কারণে যেহেতু ওটা বাতিল করে দিয়েছে উচ্চ আদালত, হিয়ারিংয়ের দিনে যেহেতু শুনানি পর্যায়ে যেহেতু আপনি ছিলেন না, যার জন্য ওই ডিগ্রিটা ওই অস্থায়ী নিষেধাজ্ঞার যে ডিগ্রিটা আপনি পাইছিলেন বা রায়টা পাইছিলেন সেটা আর বলবৎ থাকবে না। তাহলে এটা ৯ আদেশের ৯ বিধি অনুযায়ী মামলাটি পুনর্জীবিত হলেও আগে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। মামলা সে কোনো কারণে খারিজ হইলে ওই মামলা দেওয়ার সব ধরনের অধিকার শেষ হয়ে যায়। তার মানে আগে যেগুলো বিষয় ছিল সবগুলো কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যদি পরবর্তীতে মামলা যদি পুনর্জীবিত হয় আপিল আদালতে, তারপরে ওই সেই নিষেধাজ্ঞার আদেশ আর পূর্ণ বহাল হবে না, অর্থাৎ ওই মামলাটা বাতিল হওয়ার মানে ওই মামলাটার রায় স্থগিত হওয়ার কারণে আপনার সমস্ত কিছু কী হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। তার মানে ওগুলো শেষ, ওগুলো সম্পর্কে আর কোনো কিছু করার নাই। যাই হোক, আরেকটা ব্যাপার হলো যে ব্যবহার সত্য একটা বিষয় আছে। যেহেতু আলো পানি বাতাসের কথা বলছিলাম, যে মানুষ আলো পানি বাতাস ব্যবহার করে, এটা কী কারণে ব্যবহার করে এবং কোন ধারা অনুযায়ী ব্যবহার করে, এটা হচ্ছে একটা মূল আলোচনার বিষয়। এখানে বিষয়টা হলো যে আমরা জানি যে তামাদি আইন 1908 মানে প্রিসক্রিপশন যেটাকে বলা হয়, মানে ব্যবহার সত্য, প্রিসক্রিপশন নামে একটা শব্দ আছে। যে দেখবেন যে ডাক্তাররা প্রিসক্রিপশন লাগে, তার মানে কি, মানে হচ্ছে আপনি হচ্ছে ব্যবস্থাপত্র, প্রিসক্রিপশন মানে হলো ব্যবস্থাপত্র। এই প্রিসক্রিপশনটা তামাদি আইনে সর্বপ্রথম ব্যবহৃত হয় 1908 সালে। এটা আসে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে তামাদি শব্দটা চলে আসে। এই ল্যাটিন ভাষায় যে শব্দটা তামাদি শব্দটা চলে আসে, মানে তামাদি মানে যে অতিক্রম, মানে যে কাল অতিক্রম হয়ে গেছে বা যে কাল অতিক্রম করা হয়েছে সেটা হচ্ছে তামাদি, বা ল্যাটিন ভাষাতে ওটাকে বলা হয়, ল্যাটিন ভাষাতে তামাদি বলা হয়। তো এই ল্যাটিন ভাষায় তামাদি শব্দের কোনো এক জায়গায় বলা আছে, মানে 26 ধারাতে বলা আছে ব্যবহার সত্য, যেটাকে সমস্ত আইনের প্রিসক্রিপশন বলা হয়। এই প্রিসক্রিপশনটা হচ্ছে ব্যবস্থাপত্রটা এমন একটা বিষয় যে আপনি যদি কোনো জমি, মানে আপনার দেখা যাচ্ছে আপনি একটা বাড়ি করছেন, এই বাড়িতে আপনি বিনা বাধায়, বিনা অজুহাতে আপনি একটানা 20 বছর আলো পানি বাতাস, তার মানে এই বাসার মধ্যে আলো ঢোকে, বাতাস আসে, সূর্যের আলো পান, বিভিন্ন কিছু আপনি পান, আলো বাতাস পথ, এগুলোর ক্ষেত্রে আর কি এই ব্যবহার সত্য বা প্রেসক্রিপশন কথাটা ব্যবহার করা হয়। কোনো বেসরকারি জমিতে, কোনো বেসরকারি জমি অর্থাৎ আপনার নিজের জমি, পাশে অন্য লোকের জমি, এখন আপনার জমিতে আপনি কি করছেন, একটা 3তলা বিল্ডিং বানাচ্ছেন বা 2তলা একটা বিল্ডিং বানাচ্ছেন বা 1তলা একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে 20 বছর ধরে আপনি আলো বাতাস পাচ্ছেন। এখন আপনার পাশের প্রতিবেশী আপনার বিল্ডিংয়ের পাশ দিয়ে বা আপনার রুমের পাশ দিয়ে আর একটা বিল্ডিং বানাচ্ছে, যে বিল্ডিংটা বানার কারণে আপনার ঘরে আলো বাতাস আর আসবে না, সহজ বাংলা। তাহলে এখন 20 বছরের অধিক সময় ধরে আপনি এই আলো বাতাস উপভোগ করে আসতেছেন। কারণ আপনার পাশের বিল্ডিং, পাশের জমির লোক ওটা একটা বিল্ডিং বানাচ্ছে, ওই বিল্ডিংয়ের কারণে আপনার আলো বাতাস আর আসবে না। সেক্ষেত্রে আপনার কী করণীয়? তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, যে এজমেন্ট ব্যবহার সত্য বিধি অনুযায়ী আপনি মামলা করতে পারবেন, সুখ অধিকার আইনে মামলা করতে পারবেন। তো সুখ অধিকার 1882 সালের মতে আপনি আলো বাতাস পাওয়ার জন্য মামলা করতে পারবেন, এবং সেটা যদি প্রমাণ করতে পারেন যে 20 বছর নির্বিচ্ছিন্নভাবে
বিনা বাধায় আপনি এই আলো বাতাস উপভোগ করে আসতেছেন, তাহলে ওই লোক আর বিল্ডিং বানাতে ওখানে পারবে না। তখন আদালত যদি প্রমাণিত হয় আদালতের কাছে, বা আদালতের কাছে যদি এটা যদি মনে হয় যে সত্যি সত্যি আপনি বিপদ থাকি এই আলো বাতাস উপভোগ করে আসতেছেন, এখন এই বিল্ডিংটা হওয়ার কারণে আপনি সেই আলো বাতাস পাবেন না, বা এই প্রাচীরটা নির্মাণ করার কারণে আপনি আলো বাতাস পাবেন না, তাহলে আপনি কি করতে পারবেন? তাহলে ওই লোককে নিষেধাজ্ঞা দেওয়া হবে যে আপনি আর এই বিল্ডিংটা এখানে করতে পারবেন না। সেটা কত ধারা অনুযায়ী? সেটা তামাদি আইনের 26 ধারা অনুযায়ী। যদি বেসরকারি জমি হয়, কোনো কারো ব্যক্তিগত সম্পত্তি হয়, সেটা 20 বছর হওয়া লাগবে। আর যদি সরকারি সম্পত্তি হয়, সরকারি সম্পত্তি আপনি 60 বছর ধরে বিনা বাধায় আপনি 60 বছর ধরে উপভোগ করতেছেন, 20 বছর ধরে আপনি রেলের জায়গায় বসবাস করে আসতেছেন, অথবা আপনি কোনো খাস জমিতে 20 বছর 60 বছর ধরে আপনি দখলে আছেন, কেউ কোনো কথা বলতেছে না, সবাই নির্লসভাবে আপনি সেই 60 বছর ধরে আপনি সরকারি জমিতে বা খাস জমিতে আপনি বাসাবাড়ি তৈরি করে বসবাস করতেছেন 60 বছর ধরে। তাহলে 60 বছর পরে ওই জমিটা 60 বছর ধরে যে সরকার ওই জমিটা নিতে চায়, তাহলে আপনার কাছ থেকে আর নিতে পারবে না। কি জন্যে? সেটা তামাদি আইনের 26 ধারা অনুযায়ী, ব্যবহার শর্ত অনুযায়ী, অর্থাৎ 26 ধারা যে ইজমেন্ট রাইটের কথা বলা আছে সেই অনুযায়ী আপনার ওই জমিটা আর নিতে পারবে না, এটা বলা আছে। তারপর একটা বিষয় আছে, 26 ধারায় যেরকম তামাদি আইনের 26 ধারা যেরকম আপনার প্রেসক্রিপশনের মানে ব্যবস্থাপত্রের বিষয় বলা আছে, ঠিক এমনিভাবে 28 ধারাতে বলা আছে যে অধিকার বিলুপ্ত হবে। তাহলে অধিকার বিলুপ্ত হবে কীভাবে? এটা 28 ধারাতে বলা আছে, তামাদি আইন 1918 28 ধারাতে বলা আছে যে অধিকার বিলুপ্ত হবে কীভাবে? যদি 12 বছর আপনি একটা জমির মালিক, এখন 12 বছর থেকে আপনার খোঁজ নেই, ওই জমিটা আপনার প্রতিবেশী 12 বছর থেকে মানে নির্বিঘ্নে বাধা বিপত্তি ছাড়াই সে উপভোগ করে আসতেছে, তো 12 বছর পর আপনি যে ওই জমিটা দাবি করতে পারবেন না। এখানে হচ্ছে কী হয়েছে? এখানে হচ্ছে আপনার মালিকানা সত্ত্ব কী হবে? বিলুপ্ত হয়ে যাবে। এই ধারা অনুযায়ী আপনার মালিকানা সত্ত্ব বিলুপ্ত হবে, আর 26 ধারা অনুযায়ী আপনার মালিকানা সত্ত্ব আপনার অর্জিত হবে। তাহলে প্রেসক্রিপশন বলা হয় 26 ধারাকে, আর নন প্রেসক্রিপশন বলা হয় 28 ধারাকে। তো 26 ধারা 28 ধারা এই হচ্ছে আপনাদের, এটা হচ্ছে পার্থক্য। এবং এই অনুযায়ী যে মানে শান্তির বার্তা হিসেবে বলা হয় 26 ধারা, আর শান্তির অশনির সংকেত হিসেবে আখ্যায়িত করা হয় 28 ধারাকে। তার মানে আপনি যদি কোনো কিছু খোঁজখবর না রাখেন, তাহলে অটোমেটিক ওটা কী হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এটা কিন্তু এখানে 28 ধারার সেই বিষয়টাই বলা আছে। তাহলে আরেকটা বিষয় বলি স্পষ্টভাবে, সেটা হচ্ছে যে 26 ধারায় কী হতে হবে, মানে কোন কোন বিষয়গুলো পড়লে থাকলে আপনি 20 বছর পর মালিক, সেটা আমি বলি। সেটা হচ্ছে যে প্রকাশ্য শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে হবে 20 বছর, অনুরূপ ভোগ দখল অধিকার হিসেবে করতে হবে, মানে আপনি অধিকার হিসেবে সে ভোগ দখলটা করবেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কোনো রকম বাধা কিংবা আপত্তি ব্যতীত কিংবা ভোগ দখল করে যেতে হবে। তারপর 4 নম্বর, যে সাধারণ সম্পত্তির ক্ষেত্রে 20 বছর এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর, আর তামাদির সময় সমাপ্ত হওয়ার 2 বছরের মধ্যে ব্যবহার সিদ্ধি অধিকার সম্পত্তি মামলা দায়ের করতে হবে। তার মানে তামাদি এটা হলো 20 বছর ব্যবহার করার পর 2 বছরের মধ্যে আপনার তামাদি মানে আপনার এই সুখ অধিকার অর্জনের জন্য আপনাকে আদালতে মামলা করতে হবে। তখন ইচ্ছে করলে আর ওই ব্যক্তি আর ওখানে প্রেরাসি দিতে পারবে না, আর আপনার ওই জায়গাটা বন্ধ করতে পারবে না। যাই হোক, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এখানে একটা বলা আছে যে প্লেডিংসের একটা বিষয় আছে, যে প্লেডিংস বলতে কি বোঝেন, আর কখন এবং কোন কোন কারণে আর্জি সংশোধন করা যায়। আমরা জানি যে 6 আদেশের 17 বিধি অনুযায়ী মামলার যে কোনো পর্যায়ে যদি যুক্তি এবং ন্যায়সঙ্গত এবং আইনের প্রতি বাধ্যকতা থেকে যদি কেউ যদি কোনো আর্জি বা জবাব সংশোধন করতে চায়, সেটা মামলার যে কোনো পর্যায়ে এবং শুনানি পর্যায়ে যাওয়ার পরেও যে কোনো মামলা 6 আদেশের 17 বিধি অনুযায়ী আর্জি সংশোধন করা, 7 আদেশের 17 বিধি অনুযায়ী আর্জি সংশোধন করা যায়। তাহলে মনে হচ্ছে যে আর্জি সংশোধন করার কিছু কিছু বিষয় আছে, যে আর্জি সংশোধন আপনি কেন করতে চাচ্ছেন? এটা কি মামলাকে বিলম্বিত করার জন্যে, অথবা প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্যে? যদি এগুলো প্রমাণ করতে পারেন যে না, আমি মামলার সঠিক ন্যায্যতার জন্যে, ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য এই মামলা আমার হচ্ছে আমাদের আর্জি সংশোধন করা বা জবাব সংশোধন করা প্রয়োজন, তাহলে 7 আদেশের 20 বিধি অনুযায়ী আপনি 7 আদেশের 17 বিধি অনুযায়ী আপনি এটা করতে পারবেন।
আর আরজি প্রত্যাখ্যানের ক্ষেত্রে আদালত শুধু আরজির সাথে দাখিলকৃত দলিল সহ বিবেচনা করবেন। বিবাদী তার কোনো দরখাস্ত বা লিখিত বর্ণনায় কি যুক্তি উপস্থাপন করছে সেটি নয়, উক্তির নজির উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। আমরা জানি যে আরজি খারিজ হয় বা আরজি প্রত্যাখ্যান হয় বা আরজি বাতিল হয়ে যায় 4টা কারণ আছে। 4টা কারণ কি? সেই 4টা কারণ হচ্ছে যে কামো ইস্টেবা। কামো ইস্টেবা মানে হলো কাতে হচ্ছে যদি মামলার কারণ না থাকে, মানে আপনি কি প্রতিকার চাচ্ছেন সেটা যদি আর্জির মধ্যে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে এই আর্জিটা কিন্তু বাতিল হয়ে যাবে। তার আগে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে দেওয়ানি মামলা দায়ের করতে হয় আর্জির মাধ্যমে। তার মানে আর্জির মাধ্যমে আপনাকে প্রমাণ করতে, আর্জির মাধ্যমে আপনাকে বহিঃপ্রকাশ করতে হবে বা আপনার বিবৃতি লিপিবদ্ধ করতে হবে যে আপনি কী চান, আপনি আদালতের কাছে কী চাচ্ছেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। মানে সেটা আপনাকে বহিঃপ্রকাশ হচ্ছে আর্জি। তাহলে আরজিটা মূলত হলো 4টা কারণে বাতিল হয়। সেটা হচ্ছে কামো ইস্টেবা, মানে যদি মামলার কারণ না থাকে, মানে আপনি কী কারণে মামলা করতেছেন বা কী প্রতিকার চাচ্ছেন সেটা কারণ নেই, অহেতুক চাচ্ছেন, তাহলে ওটা কী করবে, আদালত বাতিল করে দেবে। 1। 2 নম্বর হচ্ছে মূল্যমান, মানে জমির দাম হচ্ছে 1 কোটি টাকা, আপনি সেখানে তুলছেন 50 লাখ টাকা, তাহলে এটা কী করবে, আদালত আপনাকে একটা সুযোগ দিবে, 21 দিন একটা সুযোগ দিবে যে 21 দিনের মধ্যে আপনি এটা কী করেন, এটা সংশোধন করে নিয়েছেন। এটা বলা আছে সাদাদেশের 11 বিধিতে। তো সাদাদেশের 11 বিধিতে বলা আছে যে 4টা কারণে আর্জি বাতিল হয়। তার মধ্যে হলো কামো ইস্টেবা, মানে কামো অর্থাৎ মামলার কারণ না থাকলে, মত হচ্ছে মূল্য না থাকলে, অর্থাৎ আপনি কম মূল্য দেখাচ্ছেন, সিটি কর্পোরেশনের জায়গায় 1 কোটি টাকার দাম আপনি দেখাচ্ছেন 20 লাখ টাকা, তাহলে কিন্তু ওই মামলা, ওই আর্জিটা কি বাতিল হয়ে যাবে। 3 নম্বর হলো ইস্টেবা, মানে স্টাম্প পেপার। আপনার স্টাম্প পেপার হওয়ার কথা হলো 2 লক্ষ টাকা, সেটা আপনি স্টাম্প পেপার দেখাচ্ছেন 10,000 টাকা, তাহলে কী হবে, মামলাটা বাতিল হয়ে যাবে। এটারও আপনাকে আদালতে, এটার জন্য আপনাকে 21 দিন সময় দিবে যে আপনি স্টাম্প পেপার যে মূল্য সেই মূল্য অনুযায়ী আপনি স্টাম্প পেপার দেন, অর্থাৎ অ্যাড ভ্যালিরাম কোর্ট ফি, মানে মূল্যমান কোর্ট ফি যেটা দেওয়া দরকার সেটা আপনাকে দিতে হবে। 21 দিন আপনাকে সময় দিবে। যদি 21 দিনের মধ্যে যদি আপনি এটা যদি সংশোধন না করেন, তাহলে ওই মামলাটা কী করে দেবে, আদালত বাতিল করে দেবে। 4 নম্বর হচ্ছে বাড়িতে কামু ইস্টেবা, বাতে হচ্ছে বাড়িতে, মানে কোনো আইনে বা তামাদি আইনে এটা বাড়িতে আছে কিনা, মানে আপনি এমন সময় মামলাটা করছেন সেই মামলাটা তামাদি আইনে বাড়িতে আছে কিনা সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। লবণ দেওয়া আছে, তাহলে এই বিষয়টা যদি থাকে তাহলে আপনার কী হবে, মামলাটা ওই আইজিটা কী হবে, যদি আপনি যদি তামাদি আইনি বা কোনো বিশেষ আইনে যদি এই মামলাটা বিশেষ কোনো নিষিদ্ধতা থাকে বা তামাদিদার বাড়িতে হয়, তাহলে আইজিটা বাতিল খারিজ হয়ে যাবে। এটার বিষয়। আজকে সারা রাত লাইভ চলবে, সমস্যা নাই। যেহেতু এখন যেহেতু পড়ার সময়, পড়ার ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা করার সুযোগ নাই। এখন দেখি যে আরেকটা সুন্দর একটা বিষয়, একজন আইনজীবী, একজন হিন্দু বিধবা তার মক্কেল এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে বিকে তার সম্পত্তি বরাবর হস্তান্তর করার প্ররোচিত করেন। বরাবর হস্তান্তরের দলিল করে দেন। হস্তান্তরের দলিলের বিষয়ে এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কিনা, মানে আপনাকে সবসময় ভুলিয়ে ফেলা, আপনার কাছ থেকে একটা জিনিস মানুষ আদায় করে নিচ্ছে, আপনার দলিল একটা স্বাক্ষর নিয়ে নিচ্ছে। সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, মানে এখন আপনি একটা সমস্যার মধ্যে পড়ছেন, আইনজীবীর কাছে গেছেন, এখন আইনজীবী বলতেছে যে ঠিক আছে, এই জমিটা তো সমস্যা, তুমি একটা কাজ করো, এই জমিটা তুমি আমার নামে করে দাও। তো জমি এখন যেহেতু এখানে হিন্দু বিধবা মহিলার কথা বলা আছে, হিন্দু বিধবা মহিলা তো এখানে নাই, যেহেতু আমরাই সবাই আর কি, আমরা তো সহজ সরল মানুষ, যেহেতু আইন একটু কম বুঝি। এখন বিষয়টা হলো যে এখন আপনি বা ওই হিন্দু বিধবা মহিলার সহজ সরলভাবে আইনজীবীকে নামে করে দিচ্ছে, যেহেতু আইনজীবী মানুষ আমার সাথে বেমেনি করবে না, বা আপনি যেহেতু একজন সহজ সরল মানুষ, আপনি নামে করে দিচ্ছেন বলে কথা তো সত্য, কারণ এই জমিটা দাবি করেছে অমুকে, তো অমুক যখন দাবি করবে তখন জমিটা দিতে হবে, আর জমিটার মধ্যে ভেজাল আছে, ভেজাল না থাকলে তো জমিটা দাবি করেছে একটা হয়রানি না, হয়রানি থেকে রক্ষা করার জন্য সে কী করছে, আইনজীবীর নামে জমিটার দাবি করে দিচ্ছে। এখন জমিটা যখন সমস্যার সমাধান সব কিছু হয়ে গেছে, তখন আইনজীবী কাছে জমি আমার নামে করেছে, আমারও জমি থাকবে, তা তুমি চাচ্ছ কেন? এই বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে আপনার কোনো প্রতিকার আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, মানে ব্যক্তিগত জীবনে বা ব্যবহারিক জীবনে বা বাস্তব জীবনে এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আসলে খুব লাগে এবং খুব দরকার। তো এইখানে আপনার কোনো প্রতিকার আছে কিনা,
এখানে অবশ্যই আপনার প্রতিকার আছে। আপনি কি প্রতিকার আছে? আপনার যে ভুলে ভালে মাসি রে, আপনার যে ভুলে ভালে যে আপনার জমিটা যে নিচে, হ্যাঁ, এই ভুলে ভালে আপনার জমিটা নেওয়ার জন্য আপনি কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন 877-এর 35 ধারা অনুযায়ী চুক্তি বাতিলের মোকদ্দমা করতে পারবেন বা দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবেন। দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে সেটা এখানে যদি প্রমাণিত হয় যে এই চুক্তি বাতিলের মোকদ্দমা করার জন্য যে বিষয়টা আপনার থাকতে হবে সেটা যদি আপাতত দৃশ্যমান মানে একটা মামলা থাকতে হবে, এবং যে চুক্তিটা আপনি করছেন সেই চুক্তি অবৈধ, এবং এই চুক্তির মধ্যে প্রতারণার বিষয়টা উল্লেখ থাকবে যে আপনার সাথে প্রতারণামূলকভাবে এই কাজটা করছে বা আপনাকে ঠ্যাক দিয়ে কেউ জমিটা নামা করে দিচ্ছে। যেহেতু আপনি সহজ সরল মানুষ, আপনাকে ভুলিয়ে বেলা জমিটা নামা করে দিচ্ছে, তাহলে আপনি কী করতে পারবেন? প্রতারণার মামলাটা, প্রতারণা এটার সাথে সম্পৃক্ত হবে যে প্রতারণার মাধ্যমে জমিটা কী করছে আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। তারপর বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী বলে মনে হবে, মানে বাদী যে দোষ করছে তার চেয়ে বিবাদী বেশি দোষ করছে। যদি এটা প্রমাণিত হয় তাহলে কী হবে? ওই দলিলটা বা ওই চুক্তিটা বাতিল হয়ে যাবে। আদালতের ক্ষেত্রে মানে লিখিত চুক্তি যদি হয়, মানে রেজিস্ট্রেশন করা, মানে আপনাকে ভুং ভাং বুঝে আপনাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়, আপনার কাছে রেজিস্ট্রি করে নিচ্ছে, তো সে দলিলটাও বাতিল করা যাবে। এই বিষয় যাই হোক, এটা করা যাবে। আর যে প্রথমে বললাম যে এজমেন্ট রাইট অর্জনের বিষয়ে একটু টিকে লিখুন। তারপর বলা আছে যে তামাদি আইনের 12 ধারায় মৌখিকের পরিধি আলোচনা করব। আমরা জানি যে মানে কার্যধারা কিছু সময় বিহিত সময় বাদ যাবে, হ্যাঁ, কার্যধারা কিছু বিহিত সময় বাদ যাবে, কার্যধারা কিছু বিহিত সময় কিছু বাদ যাবে। সেটা হচ্ছে যে চারটার ক্ষেত্রে মানে তামাদি আইন 1908-এর 12 ধারায় কার্যধারা বিহিত সময় বাদ যাবে। তার মানে কিছু কিছু ক্ষেত্রে তামাদির সময়গুলো বাদ যাবে। সেটা কোন কোন সময় বা কী ক্ষেত্রে বাদ যাবে সেটা বিষয়। সে যে মোকদ্দমা আপিল ও দরখাস্ত কারণ উদ্ভবের দিন, মানে মোকদ্দমার কারণ আপিল ও দরখাস্ত দিন যেদিন হবে সেদিন তামাদির সময়টা বাদ যাবে। অর্থাৎ মোকদ্দমা আপিল ও দরখাস্ত কারণ উদ্ভবের দিনটা বাদ যাবে। তারপর 2 নম্বর হচ্ছে রায় ঘোষণার দিন বাদ যাবে, কারণ রায় ঘোষণার দিনে তো আপনি কাগজ পাবেন না, ওই দিনটা বাদ যাবে। এবং 2-3 নম্বর হচ্ছে যে রায়ের কপি রায়ের নকল সংগ্রহের দিনটা বাদ যাবে। আর রোয়েদাত একটা কথা আছে যে রোয়েদাত মানে রায়, অর্থাৎ রোয়েদাতটা এইরকম একটা শব্দ যে আপনি একটা বিষয়ে রায় পাইছেন, তো রায় পাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার আরও কিছু আনুষঙ্গিক কিছু এখানে পাওয়ার কথা, সেটা ক্ষতিপূরণ হোক বা সেটা যাই হোক, রোয়েদাত মানে অতিরিক্ত কিছু, যে অতিরিক্ত কিছু পাওয়ার জন্য যে সময়টা থাকবে এই সময়টাও তামাদি গণনা থেকে বাদ যাবে। তাহলে এই যে আপনার যে মানে তামাদি যে সময়গুলো যে বাদ যাবে সেটা হচ্ছে যে রায় ঘোষণার দিন, তারপর রায়ের দিন, তারপর হচ্ছে যে আপনি যে রায়ের যে নকল সংগ্রহ করার যে দিনটা ওই দিনটা বাদ যাবে। এইভাবে আর কি তামাদি মেয়াদ শুরু হয়। আপনারা জানেন যে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় কাউকে তাহলে সেটা আপিলের সময় কিন্তু 7 দিন, সে আপিলের সময় হলো 7 দিন। এই 7 দিনের মধ্যে আপনার কী করতে হবে? হাইকোর্টে আপিল করতে হবে, নাহলে কী হবে? আপনি মৃত্যুদণ্ড মেনে নিচ্ছেন, তখন আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তাহলে এই 150 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ তামাদি আইনের 150 অনুচ্ছেদ অনুযায়ী মানে আপনাকে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। তাহলে এখন হাইকোর্টে যদি আপনি আপিল করেন তাহলে মৃত্যুর রায় হওয়ার সাথে সাথে মৃত্যুর রায়ের কপি আপনি পাবেন না, রায়ের নকল কি আপনি সাজাতে পারবেন? সাজাতে পারবেন না। তাহলে রায়ের নকল পাওয়ার পর 7 দিন, তাহলে মৃত্যুদণ্ড মানে আপনার মৃত্যুদণ্ড রায় হয়েছে, মানে আপনার মৃত্যুদণ্ড হয়েছে বা যাবজ্জীবন হয়েছে। এই যাবজ্জীবন রায়ের নকল পাওয়ার পর আপনার 7 দিন,
তাহলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হওয়ার পরে আপনি 7 দিন সময় পাবেন। সে 7 দিন কোন 7 দিন? যে 7 দিন মনে করতে রায় দিছে, রায়ের নকল যখন হাতে পাচ্ছেন, ওই রায়ের নকলটা হাতে পাওয়ার যে তারিখটা তারপর থেকে 7 দিন। তাহলে এটা কিন্তু হলে 150 অনুচ্ছেদ অনুযায়ী, আমাদের 150 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু এটা আছে। তাহলে এইরকম আপনি একটা কেসে ঠকছেন, সেটা আপনার সময় হচ্ছে 30 দিন। তারপর অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের আবেদন, এটাও কিন্তু সময় হলো 30 দিন। তাহলে 30 দিন আপনাকে মনে করে দেন আপনাকে দণ্ড দিচ্ছে, যে কোনো দ্বন্দ্বই হোক, সেটা 3 মাস হোক 4 মাস হোক, এখন আপনি আপিল করবেন। তাহলে আপিলের জন্য আপনাকে সময় 30 দিন। এখন 30 দিন কোন 30 দিন? মানে যেদিন রায়ের নকলটা আপনি খাতে পাবেন সেই দিনের পর থেকে 30 দিন, 30 কার্য দিবস, অর্থাৎ 30 কার্য দিবসের মধ্যে আপনাকে উচ্চ আদালতে আপিল করতে হবে। এখন অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি? আমরা জানি যে অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সে জানি ভালো হয় আর সে জানি এই ধরনের কোনো কাজ আর না করে। আর পাশাপাশি অপরাধের দণ্ড দেওয়া, শাস্তি দেওয়া হয় এই জন্যে এটাকে যাতে আর পুনরাবৃত্তি না ঘটায়। এই পুনরাবৃত্তি না ঘটানোর জন্য কি করা হয়? দণ্ড দেওয়া হয়। আইন হচ্ছে মানুষকে রক্ষা করার জন্য, আইন মানুষকে ধ্বংস করার জন্য নয়। তাহলে আইনের কাজ হলো মানুষকে সংশোধন করা। এখন আপনাকে দণ্ড দেওয়া হচ্ছে এই জন্যে, বা আপনার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে এই জন্য, যাতে এই ধরনের অপরাধ অন্য কেউ যদি করে সেটা জানি সে বুঝতে পারে যে এই ধরনের অপরাধ করলে আমার শাস্তি হবে, যার জন্য এই ধরনের কাজ আমার করা যাবে না। এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে একটি কুড়াল দিয়ে কাজ করার সময় হঠাৎ কুড়ালটি বাদ খুলে আর নিকটে দাঁড়ানো ওয়াইকে নিহত করে। এক্ষেত্রে ওয়াই কোনো অপরাধ হবে কিনা যুক্তিসঙ্গত উত্তর দিন। মানে আপনি যথেষ্ট সতর্কতার সাথে কাজ করতেছেন, ধরেন। তারপর আরেকটা বিষয় বলি যে আমরা যখন মোটরসাইকেল চালাই, বিশেষ করে আতর ভাই মনে হয় আছে লাইনে, আমরা মোটরসাইকেল চালাচ্ছি, ধরেন যে আমাদের মোটরসাইকেল 40-এ আছে, 40 স্পিডে আছে, 40 কিলোমিটার স্পিডে আছে। 40 কিলোমিটার স্পিডে আছে, হঠাৎ করে একটা মনে করে দেখেন যে একটা বাচ্চা দৌড় দিয়ে এসে আপনার মোটরসাইকেলের তলে পড়ে গেছে। আল্লাহ না করুক এই ধরনের ঘটনা ঘটবে, তবে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কি শাস্তি হবে, বা আপনার শাস্তি আসলে হবে কিনা, সেটা হলো মূল বিষয়। তাহলে এখানে বলা আছে 80 ধারাতে যে যথেষ্ট সতর্কতার সাথে যদি কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সংঘটিত করে, বা কারো যদি হত্যা হয়, বা কেউ যদি নিহত হয়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা বলা আছে কত ধারাতে? দণ্ডবিধি 1860-এর 80 ধারাতে বলা আছে যে কোনো ব্যক্তি যদি যথেষ্ট সতর্কতার সাথে যদি কাজ করার প্রেক্ষিতে যদি কারো যদি মৃত্যু ঘটে, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমি ওখান থেকে এই যে একটু দণ্ডবিধি বইটা দাও, দণ্ডবিধি বইটা দাও, যে ওখানে আছে ভালো একটা মনে হয়, ওটা ওই বইটা দাও তুমি, ওই দাও। আজকে লাইভ চলবে সারা রাতে, পড়া আজকে শেষ করবো। এই যে বলা আছে যে কোনো আইনগত কাজের সম্পাদনকালে দুর্ঘটনা, তাহলে আপনি মানে যথেষ্ট সতর্কতা অবলম্বনে একটি কুড়াল দিয়ে কাজ করার সময় হঠাৎ মানে কুড়াল দিয়ে আপনি লাকড়ি ফাটতেছেন বা লাকড়ি ছিটতেছেন, তাই এই কুড়াল দিয়ে লাকড়ি যথেষ্ট সতর্কতার সহিত আপনি কুড়াল দিয়ে লাকড়ি ছিটতেছেন, তাই ছিটতে কুড়ালে মানে বাট খুলে সামনে এক লোক ছিল আপনার সাথে দেখা করতে আসছে, ওই লোকের মাথায় জ্বালাই গেছে এবং লাগার সাথে ওই লোক সাইজ স্পট ডেট। তাহলে আপনার এখানে শাস্তি হবে কিনা? যেহেতু প্রথম বলছিলাম যে 76 থেকে 106 ধারা, মানে 76 থেকে 106 ধারা হচ্ছে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে 80 ধারা অনুযায়ী আপনার কোনো অপরাধ হয়নি, বা আপনি কোনো অপরাধ সংঘটিত করেন নাই। তাহলে এই ক্ষেত্রে আপনি কী হবে? আপনি অপরাধ হিসেবে গণ্য হবে না। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ধরেন
নৌকায় ভ্রমণ করতেছেন। এখন নৌকা দিয়ে আপনি বুড়িগঙ্গা নদী দিয়ে ধরেন যে আপনি এই দৌলত দিয়ে ধরেন অথবা ভোলা ধরেন, আপনি যাচ্ছেন। এখন সামনে একটা বিশাল জাহাজ আসতেছে, আর জাহাজের পাশেই আরো কয়েকটা বিশাল আকারের কয়েকটা জাহাজ আছে, বা জাহাজের পাশে আরো কয়েকটা নৌকা আছে, যে নৌকাগুলোতে আপনার মানে এই নৌকাটার মানে অর্থাৎ 2-3টে নৌকা আছে। তার মধ্যে আপনি যে নৌকার মধ্যে আছেন সেটাতে হচ্ছে 3-4 জন লোক, আর অন্য যে আশেপাশে 2-3টে লোক নৌকা আছে সেটাতে মনে করে 8-10 জন করে লোক। তাই এখন 2-3 জন আলাদা লোক, এখন মনে করে জাহাজটা আছে, জাহাজ তো আর পানির মধ্যে তো আর গতি আটকাতে পারবে না। এই ক্ষেত্রে এখন করছে কি, দেখতেছে জাহাজ নাবিক, ওই নাবিক দেখতেছে যে আমি যদি জাহাজটাকে থামাই তাহলে এখানে বহু লোক মারা যাবে, আমার জাহাজের মধ্যে যে লোকগুলো আছে বা যে মালপাতি সবগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করণীয়? তারপরে এটা সুন্দর একটা উদাহরণ দিই, জাহাজের বিষয়টা আছে, ট্রেনের একটা উদাহরণ দিই। ট্রেনের বিষয়টা শোনায়। এখন মনে করে দেখেন রেল লাইন দিয়ে একটা রিক্সা পার হচ্ছে, আর ট্রেনের মধ্যে অসংখ্য যাত্রী আছে। তা ট্রেন তো সহজে আটকাতে পারবে না, ট্রেন কিন্তু সহজে আটকানোর কোনো জায়গা না, যানবাহন না। এবং জাহাজও কিন্তু সহজে আটকাতে পারবে না, মানে ইচ্ছে করলে যে হার্ট ব্রেক করবে তা কিন্তু না। এইটা দেখেন একটা কত ইন্টারেস্টিং আইনের বিষয়গুলো। তাহলে এই ক্ষেত্রে এখন ট্রেন ওই রিক্সাকে মারি দিচ্ছে বা মাইক্রোকে মারি দিচ্ছে, তাহলে এটা অপরাধ হিসেবে গণ্য হবে কি না? এটা কিন্তু অপরাধ হবে না, কারণ এখানে বলা আছে 81 ধারায় সম্ভাব্য ক্ষতিকারক কার্য তবে অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত এবং অন্যবিধ ক্ষতি নিবারণ কল্পে সম্পাদিত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে ট্রেন যদি কোনো মাইক্রোকে মারে লাইনের ওপর, তাহলে সেটা যদি ওই মাইক্রো যদি 20 জন লোক যদি মারা যায়, মাইক্রো থাকা অবস্থানকালে যে লোকগুলো আছে সেটা যদি মারা যায়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কত ধারা অনুযায়ী? দণ্ডবিধি 81 ধারা অনুযায়ী। কারণ দণ্ডবিধি 81 ধারা স্পষ্ট করে বলা আছে যে সম্ভাব্য ক্ষতিকারক কার্য তবে অপরাধমূলক অভিপ্রায় ব্যতীত বা অন্যবিধ ক্ষতি নিবারণ কল্পে সম্পাদিত কাজ ক্ষতি অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেই যে বললাম যে জাহাজের উদাহরণটা, যে দেখা গেল যে জাহাজ এমন বিপদের মধ্যে পড়ে গেছে যে সাইডে 3টে নৌকা আছে, ওই 3টাতে প্রচুর লোক, আর সামনে একটা নৌকা আছে সেটা হলো 3-4টে লোক। এখন জাহাজ করছে কি, ওই 3-4 জন যে লোক আছে অর্প তুলে দিচ্ছে, এবং এই 3-4 যেমন করে ডেড স্পট, সমুদ্রের মানে শরীর সমাধি, তাহলে কিন্তু জাহাজের নাবিক কোনো অপরাধ করে নাই, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। যেরকম ট্রেন যদি কোনো মাইক্রোকে বা কোনো ট্রাককে বা কোনো বাসকে যদি মারায়, তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কারণ এখানে 81 ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে সম্ভাব্য ক্ষতিকারক কাজ বা ছোট কাজ, ছোট ছোট ক্ষতি বড় ক্ষতি নিবারণের জন্য অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে এই বিষয়টা বলা আছে। আরেকটা বিষয় যে XY-কে একটা দেওয়ালে ঘেরা জায়গা যেতে বাধ্য করে এবং সেখানে Z-কে তালাবদ্ধ করে রাখে, ফলে Z সে দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত হয়। X কি কোনো অপরাধ করেছে? মানে আপনাকে একটা লোক ভুলে হলে নিয়ে যায় একটা ঘরের মধ্যে আটকে রাখছে, তাহলে এটা কোনো অপরাধ কিনা? এটা তো 100% অপরাধ। এটা বলবো যে 340 ধারার মধ্যে অবৈধ আটক, মানে আপনাকে ভুলে ভালে নিয়ে গেছে, নিয়ে যা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখছে, তাহলে এটা কী হবে? অবৈধ আটক। এই অবৈধ আটকের শাস্তি আছে 342 ধারায়। সেটা নির্ভর করবে মানে আপনাকে কয়দিন আটকে রাখছে। সে যদি 10 দিনের উপর আটকে রাখে তাহলে 3 বছরের উপর শাস্তি হবে, আর যদি 10 দিনের উপর আটকে রাখে 3 বছরের উপর শাস্তি হবে, আর যদি 1 দিন আটকে রাখে তাহলে সেটা 1 বছর, আর যদি 24 ঘন্টা আটকে রাখে তাহলে 6 মাস বা 3 মাস, এরকম করে এটা আপনাকে আটকে রাখার চেষ্টা অনুযায়ী সে বিচারের এটা নির্ভর করবে। আর একটা বিষয় হলো যে কত বছর বয়সে ব্যক্তি অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আমরা জানি যে শিশুর বিষয়টা আমরা সকলে জানি, যদিও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত যে 0 থেকে 18 বছর পর্যন্ত শিশু, কিন্তু দণ্ডবিধিতে কিন্তু এটার ব্যতিক্রম।
এটা শিশু কিন্তু 0 থেকে 18 বছর না। এখানে বলা আছে যে 0 থেকে 9 বছরের মধ্যে যাদের বয়স, তারা যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা কত ধারা অনুযায়ী? এটা দণ্ডবিধির 82 ধারা অনুযায়ী। তারপর আবার বলা আছে 83 ধারা, মানে 82 ধারাতে বলা আছে যে 0 থেকে 9 বছরের বয়স্ক যদি লোক 0 থেকে 9 বছরের বয়স্ক যদি কোনো লোক অপরাধ করে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা বলা আছে দণ্ডবিধি 1860-এর 82 ধারায়। আবার 83 ধারায় বলা আছে যে 9 বছরের বেশি 13 বছরের কম, 9 বছরের বেশি 12 বছরের কম, 13 বছর না 12 বছর, 9 বছরের বেশি 12 বছরের কম অপরিণত মানে অপ্রকৃতিস্থ মানে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা বলি যে শিশু 0 থেকে 18 বছর পর্যন্ত শিশু, ওই শিশু কিন্তু এখানে কোনো টাইম নেই। এখানে হচ্ছে 0 থেকে 9 বছরের মধ্যে যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আবার 9 থেকে 12 বছরের কম যদি কোনো শিশু অপরিণত বয়স্ক অপ্রকৃতিস্থ মানে পাগল বা মানসিক বিকারগ্রস্ত যদি ব্যক্তি হয় তাহলে যদি অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু যদি 9 থেকে 12 বছরের কোনো বুদ্ধিসম্পন্ন শিশু যদি কোনো অপরাধ করে তাহলে অবশ্যই সেটা অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাকে কিশোর সংশোধনাগারে অর্থাৎ 16 বছর পর্যন্ত কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য 29-এর বি ধারা অনুযায়ী, দণ্ডবিধি 29-এর বি ধারা অনুযায়ী কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়ার বা তাকে কিশোর সংশোধনাগারে রাখার ব্যবস্থা আছে। তাহলে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা অপরাধ হিসেবে হবে এবং কোনটা অপরাধ হিসেবে কোনটা অপরাধ হবে না। তাহলে আমরা দেখলাম যে 82 ধারায় বলা আছে যে 0 থেকে 9 বছরের কোনো ব্যক্তি যদি অপরাধ করে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 9 বছরের বেশি 12 বছরের কম অপ্রকৃতিস্থ পাগল মানসিক ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। যদি এটা ব্যতিক্রম আছে, যদি 9 থেকে 12 বছরের বয়সের মধ্যে যদি কোনো লোক যদি অপরাধ করে মানসিক বিকারগ্রস্ত পাগল ব্যতীত তাহলে কিন্তু সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এই একটা সুন্দর প্রশ্ন, হ্যাঁ, যে বাঘ ফ্লু আছে যারা সত্ত্বেও বাজারে মুরগি মাংস বিক্রি করা, মানে আপনি জানেন যে এই এখন যেহেতু একটা রানীক্ষেতের একটা চলতেছে, সময় চলতেছে, এই রানীক্ষেতের সময় চলতেছে এখন, যেহেতু রানীক্ষেতের সময় আপনি মুরগি বিক্রি করতেছেন, বা আমরা সকলে অবগত আছি যে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু এগুলো বিষয় আছে এবং করোনা ভেরিয়েন্ট চলতেছে এখন। তো করোনা ভেরিয়েন্ট চলাকালীন অবস্থায় আপনি স্বাস্থ্যবিধি না মেনে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করতেছেন, তাহলে আপনার কী শাস্তি হবে? এটা সহজ বুদ্ধি যে বার্ড ফ্লু জানা সত্ত্বেও একটা মুরগিতে বার্ড ফ্লু ধরছে বা ভাইরাস আক্রমণ করছে, করার পরেও আপনি আপনার স্বার্থের জন্য আপনি বার্ড ফ্লু সংক্রমিত মুরগি বিক্রি করতেছেন, তাহলে আপনার কী শাস্তি হবে? বা আপনার দণ্ডবিধি অনুযায়ী আপনার কী শাস্তি হওয়া প্রয়োজন? এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এটা জাতীয় ভোক্তা অধিকার আইন, জাতীয় ভোক্তা অধিকার আইন 2005 সাল এটা কিন্তু অনেক অনুসরণ করে যে দণ্ডবিধির কোন ধারাটা এই ধরনের বিষয়টা বলা আছে। তাহলে আমরা দেখি যে বার্ড ফ্লু জানা সত্ত্বেও যদি কোনো মুরগি আপনি বিক্রি করেন, বাজারে বিক্রি করেন বা বাজারজাত করেন, তাহলে আপনি 279 ধারা মতে মানে 269 ধারা মতে আপনি কী হবেন? অপরাধজনে মানে অপরাধ করছেন বলে দণ্ডিত হবেন। তার মানে আপনি জেনে শুনে এই বার্ড ফ্লু সংক্রমিত মুরগি বিক্রি করতেছেন বাজারে, এই জন্য আপনার শাস্তির বিধান আছে। তা সেটার শাস্তি কি? এর শাস্তি হল 269 ধারা অনুযায়ী শাস্তিটা মনে নাই, এটা দেখি বলি। এই যে 269 ধারা অনুযায়ী যে কোনো বর্ণার কারণে জাহান্নামে 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড হতে পারে এবং উভয় দণ্ড হতে পারে। তাহলে আপনার শাস্তি হবে কয় মাস? 6 মাস এবং অর্থদণ্ড বা অর্থদণ্ড। তার মানে বার্ড ফ্লু জানা সত্ত্বেও যদি আপনি মুরগি বিক্রি করেন, তাহলে যদি এটা ধরা পড়ে তাহলে আপনার শাস্তি হবে 6 মাস এবং বা অর্থদণ্ড।
এবং অথবা উভয়দণ্ড। তার মানে আপনার 6 মাস জেলও হতে পারে, জরিমানা হবে, আবার জেল জরিমানা দুটোই হতে পারে। তাহলে বার্ড ফ্লু জানা সত্ত্বেও কোনো মুরগি বিক্রি করলে বা খাদ্যের মধ্যে ভেজাল মিশেলে তাহলে এই ধারা অনুযায়ী আপনার ব্যবস্থা হবে। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে যে আমের মধ্যে ফরমালিন দেওয়া, মাছের মধ্যে ফরমালিন দেওয়া, তারপরে মিষ্টির মধ্যে স্যাকারিন দেওয়া, এইগুলো যদি কোনো দিন ধরা পড়ে তাহলে কিন্তু আপনার এই ব্যবস্থা। কী ব্যবস্থা? যে আপনি 6 মাস সশ্রম কারাদণ্ড এবং বা অর্থদণ্ড বা উভয়দণ্ড, মানে সশ্রম মানে জেলও খাটা লাগবে, টাকাও দেওয়া লাগবে, পাশাপাশি আপনাকে কী করতে হবে, পাশাপাশি আপনাকে জরিমানাও দিতে হবে। এটা হলো সবচেয়ে বড় কথা, এটা একটা প্রশ্ন। আর হচ্ছে জেড নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত হতে কে XY-কে উদ্ধার করতে গিয়ে জেডকে গুরুতর আহত করেন। মানে এখন বিষয় হচ্ছে যে আপনার বন্ধুকে পুলিশে ধরছে, এখন আপনার বন্ধুকে পুলিশে ধরছে, আপনি খুব মর্মাহত, আপনি কয়েকটা ছেলেকে নিয়ে বলে চল তো আমার বন্ধু ধরছে, পুলিশের কাছে সাইজ করে ফেলাবো। এখন পুলিশের যা পিটাপিটি করে আপনার বন্ধু সারিয়ে নিয়ে পালা গেছে বা সারিয়ে নিয়ে চলে গেছেন, তাহলে আপনি কি অপরাধ করছেন? তাহলে আপনার অপরাধটা কী হবে এবং কত ধারা অনুযায়ী সেটা শাস্তি হবে, সেটা হলো বিষয়টা বলি। তাহলে এখানে বলা আছে 333 ধারাতে যে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দান করার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো আঘাত করলে এটা শাস্তি হবে 10 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তার মানে আপনি যে আপনার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে গেছেন, পুলিশকে আহত করে আপনি যে ছাড়িয়ে নিয়ে গেছেন বা পুলিশকে আঘাত দিয়ে আপনি যে ছাড়িয়ে নিয়ে গেছেন, পুলিশ তো আর আপনাকে এমনি এমনি দেবে না, দিবে? এমনি এমনি দেবে না। সেটা কী হয়েছে, পুলিশকে আপনি আঘাত করিয়া পুলিশের কাছ থেকেই আপনার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে গেছেন, তাহলে এটা শাস্তি হবে 10 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড হবে, পাশাপাশি শাস্তি 10 বছর জেল এবং জরিমানা উভয়দণ্ড দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে। যে দুইটি গাড়ির নিজেদের মধ্যে পাল্লা দিতে গিয়ে এমনভাবে গাড়ি চালায় যে একজন পথচারী পরে আহত হতে পারত, তাহলে মানে দুইটি গাড়ি, মানে আপনি আপনার মোটরসাইকেল চালাচ্ছেন, মোটর ড্রাইভ করতেছেন, পাশাপাশি আরেকজন মোটরসাইকেল ড্রাইভ করতেছে, এখন সে আপনার কাটে গেছে বা আপনাকে মানে আপনাকে সে আপনি মানে আপনাকে যখন কাটে গেছে তখন আপনি কী করলেন, আপনি কি তাকে ধরার জন্য বা তার সাথে প্রতিযোগিতা করলেন। এই প্রতিযোগিতার কারণে যদি মনে হয় যে আপনার এই প্রতিযোগিতার কারণে যে কোনো ব্যক্তি আহত হতে পারতো বা নিহত হতে পারতো, আর এটা যদি ধরা পড়ায় কার কাছে, ট্রাফিক সার্জনের কাছে, তাহলে আপনার কি হবে, আপনার কী শাস্তি হবে? এটা দণ্ডবিধি অনুযায়ী কী শাস্তি হতে পারে? তো দণ্ডবিধি অনুযায়ী আপনি 279 ধারা অনুযায়ী রাজপথে ব্যাপক গাড়ি চালানোর জন্য আপনার 3 বছর পর্যন্ত সাজা হতে পারে। তার মানে আপনি কিন্তু গাড়ি কাউকে আহত করেন নাই বা কাউকে নিহত করেন নাই, কিন্তু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। কোন প্রতিযোগিতায়? আপনার কাটা গেছে, আপনি সেই কাটা দেখে আপনি কাটাইছেন, বলে আমার কাটা গেল, আমি গাড়ি কিনলাম 5 লাখ টাকা দিই, আর 5 লাখ টাকার মোটরসাইকেল কাটা গেল, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে না নেওয়ার জন্য আপনি কী করেন, আপনি আরও জোরে গাড়ি চালালেন। তাহলে আপনার এই গাড়ি চালার কারণে কোনো ব্যক্তি আহত হতে পারতো বা নিহত হতে পারতো, এটা কিন্তু হবে এমন না, হতে হবে এমন না। তাহলে আপনি যে উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছেন, দেখবেন যে মাঝে মাঝে এলিভেটেড এক্সপ্রেসে 80-র উপরে গাড়ি তুললে পরে জরিমানা হয়। কেন? এটা কিন্তু এই ধারা অনুযায়ী, কত ধারা অনুযায়ী? 279 ধারা অনুযায়ী। 279 ধারা অনুযায়ী আপনি ঘটনা না ঘটুক, কিন্তু আপনি যে উদ্যোগটা নিয়েছিলেন, আপনি যে 80 কিলোমিটার পার করে ফেলেছেন, এই জন্য আপনার এই শাস্তি। সেই জন্য আপনার কী করতে হবে, গাড়ি যেখানে যে গতিবিধি দেওয়া আছে তার উপর পার করা যাবে না, যতই আপনার গাড়ি কাটা যায়। যদি আপনি সেটা গতিবিধি পার করেন তাহলে অবশ্যই আপনাকে 279 ধারা অনুযায়ী 3 বছর জেল অথবা জরিমানা, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। এটা কিন্তু এটা বলা আছে। তো যাই হোক, একটা সহজ প্রশ্ন আছে যে এক্স একটা ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন,
কিন্তু ওয়াইটা জানেন না। ওই যে বললাম যে প্ররোচনা দেওয়ার প্রতিবেশীকে। এখন আপনি এক বন্দুক নিয়ে গেছেন কোনো পিকনিক স্পটে, এখন পিকনিক স্পটে কোনো এক বন্ধুকে নিয়ে গেছেন, নিয়ে যা বলতেছেন ওখানে দারোয়ান আপনাকে অপমান করছে। কি জন্যে? এর আগে যা আপনি দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি সেই দারোয়ান আপনাকে অপমান করছে। তো এখন আপনার সাথে যে দারোয়ানের ঝগড়া লাগছে এটা তো আপনার বন্ধু জানেন না। এখন আপনি আপনার বন্ধুকে নিয়ে গেছেন সেই পিকনিক স্পটে, নিয়ে যা দারোয়ান কোন জায়গায় থাকে না থাকে এটা তো আপনি জানেন, যেহেতু এর আগে আপনি ঝগড়া করছেন। তো দারোয়ান যে জায়গায় থাকে এখন ওই জায়গায় মানে কি আছে বোঝা যায় না। এখন আপনার যে খেলনা যে পিস্তলগুলো আছে, অর্থাৎ আপনি যে পিস্তলগুলো দিয়ে রাবার বুলেট এই বেলুন ফুটান, সেই পিস্তলগুলো কিন্তু যদি একটু ভারী টাইপের হয় তাহলে কিন্তু যদি সরাসরি লাগে তাহলে কিন্তু মানুষ মারা যাবে। তাহলে আপনি আপনার বন্ধুকে বলতেছেন যে বন্ধু সারা জীবন তো বেলুন ফুটেছো, এবার বেলুন না ফুটিয়ে গুলিটা এদিকে মারো। তো গুলিটা কোন দিকে যেদিক মারছে, যেদিন আপনার দারোয়ানের সাথে বা সিকিউরিটি গার্ডের সাথে যে আপনার ঝগড়া হয়েছে, ওই সিকিউরিটি গার্ড যেখানে আছে সেখানে আপনি গুলিটা মারতে বলছেন, তাহলে ওই লোকটা মারা গেছে। তাহলে এখন এটা শাস্তি কী হবে? এটা শাস্তি হবে যেহেতু আপনার কথা অনুযায়ী লোকটা মাসে এই জন্য আপনি মার্ডার, কারণ আপনার পুরো পরিকল্পনা আছে। কী জন্যে? কারণ আপনি একবার তো তার সিকিউরিটি গার্ডের সাথে মারামারি বা কথা কাটাকাটি করে গেছেন, আপনার একটা পুরো পরিকল্পনা আছে, এই জন্য আপনি মার্ডার করছেন, খুন। আর আপনার বন্ধু যদি না জানিয়ে করছে ওটা, যে ওই দরজার পেছনে ওই সিকিউরিটি গার্ড ছিল, সেই জন্য আপনার বন্ধু হবেন অপরাধ হত্যা। তো এটা কিন্তু হলো 299 এবং 300 ধারার মধ্যে পড়ে যাবে। আর এটা যদি কোনোভাবে দেখা গেল যে আপনার পরিকল্পনা নাই বা সিকিউরিটি গার্ডের সাথে আপনার কোনো ঝগড়া হয় নাই, মানে এতক্ষণ যা বললাম সব বানানো কথা, মানে সিকিউরিটি গার্ডের সাথে আপনার ঝগড়া হয় নাই, আপনি উদ্দেশ্যমূলকভাবে মানে আপনি সিকিউরিটি গার্ডের সাথে কোনো ঝগড়া হয় নাই, কিন্তু আপনি একটা অপরাধ করার জন্য তাকে সহায়তা করতেছেন যে দোস্ত এটা কর, এটা কর, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তাহলে কিন্তু আপনি অপরাধজনক সহায়তা করার জন্য, অপরাধজনক মানে দুষ্কর্মের সহায়তা মানে অপরাধজনক কাজে সহায়তা করার জন্য 109 ধারা অনুযায়ী আপনি শাস্তি পাবেন। আপনার সিকিউরিটি গার্ডের সাথে আপনার বা দারোয়ানের সাথে মারামারি হয়নি, ভালো কথা, কিন্তু আপনি অপরাধ করার জন্য তাকে যে উৎসাহ দিচ্ছেন, অপরাধের জন্য যে তাকে আপনি উৎসাহ দিচ্ছেন, তার যে শাস্তি সেম আপনার সেই শাস্তি হবে। কত ধারা অনুযায়ী? দণ্ডবিধি 1860-এর 109 ধারা অনুযায়ী। যে দুষ্কর্মের সহায়তার কারণে সহায়তাকৃত কাজটি সম্পাদন হবার ক্ষেত্রে ও এর দণ্ডদানের কোনো বিধান না থাকার ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তার শাস্তি এটা হবে 302 ধারা অনুযায়ী। তার মানে শাস্তি হবে 302 ধারা অনুযায়ী। অর্থাৎ আপনি যে তাকে সহায়তা করছেন, মানে আপনার সাথে কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আপনি তাকে লোকটাকে মারার জন্য সহায়তা করছেন, এই জন্যে আপনার শাস্তি হবে 302 ধারা অনুযায়ী খুনের শাস্তি। আর যে লোক কাজটা করছে ওই লোকটার শাস্তি হয়তো অপরাধজনক হতে পারে, কিন্তু আপনি যদি লোকটা মারা গেছে অর্থাৎ আপনার শাস্তি হবে খুনের, অর্থাৎ আপনাকে খুনের শাস্তি পেতে হবে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। আর ওই লোক যাবজ্জীবন বা সর্বনিম্ন 10 বছর জেল যে কোনো একটা পেতে পারে। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 299 ধারা যাবজ্জীবন, সর্বনিম্ন জেল হচ্ছে 10 বছর, আর খুনের শাস্তি হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড। আর যদি এটা যদি প্রমাণিত হয় যে খুন করা নেই তাহলে যাবজ্জীবন পর্যন্ত হবে, কিন্তু লোকটা মারা যেতে হবে। গেল। এখন প্লি অফ আলিবাই কি? স্ত্রী হত্যার মামলাতে কি ধরনের প্রমাণের দায়িত্ব ব্যাখ্যা করুন। একটা সুন্দর প্রশ্ন। স্বামী স্ত্রী বাবা মা ছাড়া শাশুড়ি তো পছন্দ করে না, তাই এখন স্বামী স্ত্রী বাসা ভাড়া নিয়ে কোনো এক নিরলায় মানে কোনো এক ফাঁকা জায়গা বা নির্জন নিরলায় থাকে। তো ঢাকা শহর তো এরকম একটা জায়গা আছে বসিলা, মোহাম্মদপুরে বসিলা আছে, খুব গ্রাম এলাকা। তারপর মনে করে দেখেন যে যেহেতু আতারবাড়ি লাইনে মনে হয় আছে এখনো, ওই কালচিতে কিছু কিছু ফাঁকা জায়গা আছে এবং ভালো একটা বসবাসের স্থানের জায়গা আছে ওখানে। তো এইরকম জায়গায় স্বামী স্ত্রী দুজন সুন্দরভাবে সুখে দাম্পত্য জীবন সুখে শান্তিতে বসবাস করতেছে। এখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বসবাস করতে করতে দেখা যাচ্ছে যে হঠাৎ দেখা যায় যে স্বামী মারা গেছে। এখন সেটা স্টক করে মারা যাক, আর কেউ এসে মারি ফেলাক, আর স্ত্রী মারে। এখন যদি স্বামী স্ত্রী দুজন ছাড়া ওখানে কেউ নাই,
তাহলে এই যে স্বামী মারা গেল, এটা প্রমাণের দায়িত্ব কার? এটা প্রমাণের দায়িত্ব হলো তার, যে বেঁচে থাকবে। এখন মনে করো স্বামী স্ত্রী কালশিতে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে আছে, এখন ফাঁকা জায়গার মধ্যে আছে কিন্তু স্বামী মারা গেছে। এবার স্ট্রোক করে মারা গেলে সেটাও প্রমাণ করতে হবে, যদি সুইসাইড করে মারা যায় সেটাও প্রমাণ করতে হবে, পাশাপাশি যদি স্ত্রী স্বামীকে মারি ফেলায় সেটাও প্রমাণ করতে হবে। এখন স্ত্রী বলতেছে যে আমি যখন আমার স্বামী যে রাতে মারা যায় সেই রাতে আমি বাজার করতে গেছি। বাজার ধরেন যে আপনার বাসা থেকে 1/2 কিলোমিটার বা 1 মাইল দূরে, 1 কিলোমিটার দূরে। তাহলে আপনি যে 1 কিলোমিটার দূরে যে বাজার করতে গেছেন, এই বাজার করতে চাইছেন ওই সময় 80 দেখেন আপনার স্বামী মারা গেছে, তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব আপনার। আপনি যে বাজার করতে গেছেন এটা হচ্ছে পিলা বালিবাই, তার মানে অনার্থে থাকার অজুহাত। পিলিয়া বালিবাই অর্থ হচ্ছে যে অনার্থে থাকার অজুহাত। এটা আছে সাক্ষ্য আইনের 11 ধারাতে, এবং এটা বলা আছে, এটা সম্পর্কে বলা আছে 11 ধারার ব্যতিক্রমের মধ্যে পড়ে। আর পাশাপাশি বলা আছে এটা হচ্ছে 103 ধারাতে, যে পিলিয়া আলিবাই। এই পিলিয়া আলিবাই হচ্ছে অনার্থে থাকার অজুহাত। তার মানে আপনার যে সময় ঘটনাটা সংঘটিত হয়েছে সেই সময় আপনি ছিলেন না, বা দেশের বাইরে ছিলেন, বা আপনি অন্য কোথাও ছিলেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে এই ধারার মূল উদ্দেশ্য, অর্থাৎ স্বামী স্ত্রী হত্যার মামলার এটা হচ্ছে মূল বিষয়, যে আপনার যদি স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে প্রমাণ করতে হবে যে আমি ওই সময় ছিলাম না, আমি বাজারে ছিলাম, বা আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বা আমি দেশের বাইরে ছিলাম। এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে পিলিয়া আলিবাই বা অনার্থে থাকার অজুহাত। এটা বলা আছে 11 ধারা, সাক্ষ্য আইনে 11 ধারায় ব্যতিক্রমের মধ্যে এটা পড়ে। আর মোটামুটি সবগুলো প্রশ্নই কম বেশি আছে। আর একটা বিষয় আছে যে অর্থ মামলায় ঋণ গ্রহীতা দুশ্চরিত্রের সংক্রান্ত সাক্ষ্য। তাহলে আপনি এক লোকের কাছে টাকা পান, যে লোকের কাছে টাকা পান, বা ধরেন এটা একটা বেশি, মানে এটা বেশি কঠিন হয়ে যায়, এটা সহজ করে বলি, যে আপনি সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, একটা সম্ভ্রান্ত পরিবারে আপনার বিয়ে হয়েছে, আর একটা গরিব ঘরের মেয়ে, তো গরিব ঘরে বিয়ে হয়েছে। তাহলে এখন আপনি সম্ভ্রান্ত পরিবারে বিয়ে, আপনাকে ডিভোর্স দিছে, যে গরিব ঘরের মেয়ে তাকেও ডিভোর্স দিছে। তাহলে আপনার খরপোশ ভাতা, সম্ভ্রান্ত পরিবারের খরপোশ ভাতা আর গরিব পরিবারের খরপোশ ভাতা কি এক হবে? এটা কিন্তু কোনো সময় এক হবে না। এটা নির্ভর করতে এই সাক্ষ্য আইনের সাক্ষ্য আইনের মানে 53 ধারাটা বা 54 ধারা বা 55 ধারাতে, মানে 55 ধারা মানে ক্ষতিপূরণ নির্ণয়ে পারিবারিক যে গুরুত্ব, এটা আলোচনা করা আছে। এখানে এই বিষয়টা বলা আছে যে সম্ভ্রান্ত পরিবারের খরপোশ ভাতা আর মানে অর্থাৎ দেন মহারণা, আর গরিব পরিবারের দেন মহারণার ক্ষেত্রে পরিবারটা বিশাল একটা ফ্যাক্টর। কারণ সম্ভ্রান্ত পরিবারের খাওয়ান খোরাক ভাতা, মানে যেটাকে বলা হয় খাওয়ান খোরাকি বা খরপোশ ভাতা, এইটা, এবং গরিব পরিবারের খরপোশ ভাতা বা খাওয়ান খোরাকি ভাতা, এটা কিন্তু এক হবে না। এটা তখন নির্ভর করবে কির উপর, কিসের উপর? এটা হচ্ছে আপনার বংশগত ঐতিহ্যের উপর। এটা আগে ছিল, যেহেতু সাক্ষ্য আইন সৃষ্টি হয় 1872 সালে। 1872 সাল মানে কি? সেই ব্রিটিশ পিরিয়ডে, মানে 1757 সালে পলাশীর প্রান্তরে যুদ্ধে পরাজিত হওয়ার পরে এই সাক্ষ্য আইনটা সৃষ্টি হয় 1872 সালে। সেই সময় ওই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সম্ভ্রান্ত পরিবারের পদ্মাশীল নারী, তারপর হচ্ছে যে আমরা জানি যে দেওয়ানি কাজী বিধির 61 ধারা অনুযায়ী যে কোনগুলো প্রয়োগ করা যাবে, মানে কৃষিজাত দ্রব্য, মানে কৃষিজাত দ্রব্য কী কী ছিল, সম্ভ্রান্ত পরিবার, নিম্ন পরিবার, মধ্যবিত্ত পরিবার, এইগুলো বিষয়ে তখন খেয়াল করা হতো। তো আসামির বিরুদ্ধে দুষ্কর্মের সহযোগিতার সাক্ষ্য। এখন 4 বন্ধু বা 2 বন্ধু মিলে একটা চুরি করলেন, চুরি করতে যায় 1 লোককে খুন করলেন।
তখন এই খুন করার অপরাধে এখন আপনার ওই বন্ধু সাক্ষ্য দিলে সেটা কী হবে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এবং এটা বলা আছে 145 ধারা, মানে সাক্ষ্য আইনের 45 ধারাতে বলা আছে যে দুষ্কর্মের সহযোগী সাক্ষী, অর্থাৎ আপনার অপরাধের বা অভিযুক্ত অপরাধের যে সাক্ষী, এটা গ্রহণযোগ্য। কিন্তু 114 ধারাতে বলা আছে যে যথেষ্ট প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে যদি সাক্ষ্য প্রতিষ্ঠিত না হয় সেটা গ্রহণযোগ্য নয়। মানে 114 বলা আছে যে দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য, মানে যথেষ্ট স্বার্থ সংশ্লিষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেটা বলা আছে 14 অর্থাৎ 133 হচ্ছে ব্যতিক্রম হচ্ছে 114 মানে দুষ্কর্মের সহযোগী অর্থাৎ অপরাধের সহযোগী সাক্ষ্য যে সাক্ষী যে আদালত গ্রহণ করবে এমনটা না, যদি সেটাতে যথেষ্ট স্বার্থ সংশ্লিষ্টতা থাকে তাহলে তখনও সেটা গ্রহণ করবে, তাছাড়া কিন্তু গ্রহণ করবে না। দেওয়ানি আদালত কখন, দেওয়ানি আদালত কোনো মোকদ্দমা একতরফা নিষ্পত্তি অবসর হতে পারে, মানে যখন দেখা যায় যে আপনি দেওয়ানি, আপনি হলো মামলা করছেন কিন্তু বিবাদী উপস্থিত হচ্ছে না, তাহলে কিন্তু দেওয়ানি আদালত কি করবে, তখন একতরফা নিষ্পত্তি দিবে। আমাদের অফিসে একজন আছে তারেক ভাইয়ের বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করেছে বিবাদী, সে তারেক ভাই হলো বিবাদী, তারেক ভাই মানে কোটা হাজিরা দেয় নেই, সেই জন্য এটা কিন্তু একতরফা নিষ্পত্তি হয়েছে। এটা হলো 9 আদেশের 6 বিধি অনুযায়ী তখন সেটা একতরফা নিষ্পত্তি হবে। যদি আপনি মামলা যদি আপনি বিবাদী করেন, সেটা যদি আপনি চ্যালেঞ্জ না করেন বা যদি উপস্থিত না থাকেন আদালতে, তাহলে আদালত কী করবে, তখন একতরফা নিষ্পত্তি দিয়ে দিবে। আর কে একতরফা ডিগ্রি বাতিলের জন্য আবেদন করতে পারে, আমরা জানি যে একতরফা নিষ্পত্তি কি, একতরফা নিষ্পত্তি ডিগ্রি বাতিলের জন্য আবেদন করতে পারে কেনা, এটা হলো বিবাদী। তার মানে একতরফা ডিগ্রি মূলত বাদীর পক্ষে হয়, আর বিবাদী হয় এটা হলো বিরুদ্ধে, অর্থাৎ একতরফা হয় বাদীর পক্ষে আর বিবাদী থাকে বিরুদ্ধে। তাহলে কে মানে বিবাদী বাতিল করতে পারবে, কত ধারা অনুযায়ী, সেটা 9 আদেশের 13 অনুযায়ী সাধারণ নিয়মে বাতিল করতে পারবে, আবেদন করতে পারবে, আর 13 ক অনুযায়ী সরাসরি বাতিল করতে পারবে। এটা একটা সুন্দর একটা সূত্র আছে, রস আনি। রতে মানে সরাসরি রথ, আর আতে হচ্ছে রস, রতে হচ্ছে রথ করা, আর দ্বন্দ্বের সতে হচ্ছে সরাসরি রথ করা, অর্থাৎ 13 ক হচ্ছে রথ করার জন্য আবেদন করতে পারবে, আর সরাসরি রথ করা এটা হচ্ছে 13 ধারা অনুযায়ী, আর হচ্ছে আপিলের মাধ্যমে রদ করতে পারবে, আর রিভিশনের মাধ্যমে রদ করতে পারবে। তো রস আরি মানে সাধারণভাবে রদ করতে পারবে, সরাসরিভাবে রদ করতে পারবে, আপিলের মাধ্যমে রদ করতে পারবে, রিভিউ বা রিভিশনের মাধ্যমে রদ করতে পারবে। তো রস আরি এটাকে বলা হয়। আবার একটা বিষয়, সেটা হচ্ছে যে ফরিদপুর সহকারী জজ আদালতে বিয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। শুনানির জন্য ধার্য তারিখে বিয়ে উপস্থিত থাকে, কিন্তু এর অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত খারিজে আদেশ রহিতের জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আপনি মোকদ্দমা দায়ের করছেন, আপনার খবর নাই, তাহলে আদালত কি করবে, আদালত মোকদ্দমা খারিজ করে দিবে। মানে আপনি আজির মাধ্যমে মোকদ্দমা দায়ের করছেন, 26 ধারা অনুযায়ী আজির মাধ্যমে মোকদ্দমা দাখিল করছেন, বা দেওয়ানি কার্যবিধি 1 আদেশের পক্ষভুক্ত হয়েছেন, বা 2 অনুযায়ী মোকদ্দমা করছেন, মোকদ্দমা কারণ উৎপত্তি হয়েছে, এখন আপনারও খবর নেই, তখন আদালত কি আপনার জন্য অপেক্ষা করবে? অপেক্ষা করার কোনো প্রশ্নই আসে না। তখন কী করবে, আদালত মোকদ্দমাটা খারিজ করে দেবে। তো এই খারিজ করে দিলে আপনি কি করতে পারবেন? এখন মোকদ্দমা আপনি করছেন, আপনি না যাওয়ার কারণে মোকদ্দমা খারিজ হয়ে গেছে, তখন আপনার কী করণীয় আছে? তো সেটা করণীয় আছে 9 আদেশের 9 বিধিতে। আপনি সাধারণভাবে মোকদ্দমা পুনর্জীবিত করার জন্য আবেদন করতে পারবেন, আর পাশাপাশি যদি 1000 টাকা জরিমানা দেন, তাহলে সরাসরি মোকদ্দমা খারিজের জন্য আবেদন করতে পারবেন। সরাসরি 1000 টাকা দিলে তো মোকদ্দমা খারিজ হয়ে যাবে এবং মোকদ্দমাটা পুনর্জীবিত হবে।
তাহলে আপনার না আসার ফল হলো যে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন যদি আপনি না শোনেন তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে 1000 টাকা জরিমানা দিয়ে সরাসরি জন্য মানে 9 অনুযায়ী আবেদন করতে হবে। এই এখন আপিল ও রিভিশনের মধ্যে আপিল ও রিভিশনের বিধানসভা আলোচনা করে, এটা তো আছে। আমরা জানি যে 196 থেকে 112 ধারার মধ্যে আছে আপিল, আর 115 ধারাতে আছে রিভিশন। তাহলে বিধানসভা আলোচনা করা যাবে। এটা 196 থেকে 112 ধারা, আর হচ্ছে ওই 115 ধারাতে হচ্ছে রিভিশন সম্পর্কে বলা আছে। যা আপিলেট কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি, এটা অবশ্যই যায়। মানে আপিলেট কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি, এটা তো অবশ্যই যায়। এটা হলো কীভাবে যায়, এটা হলে 41 আদেশের 23 বিধি অনুযায়ী আপিল আদেশের বিরুদ্ধে পূর্ণ আপিলের জন্য আবেদন করা যায়। এটা যদিও বলা আছে একটা জায়গায়, এই যে বলা আছে এখানে যে এটা হচ্ছে 41 আদেশের 23 বিধি অনুযায়ী। হ্যাঁ, 41 আদেশের 23 বিধি অনুযায়ী আপিল আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, সমস্যা নাই। আর the exclusion of the jurisdiction of a civil court to the intervening civil case should not be readily interfere. The Code of Civil Procedure 1908 এর 9 ধারার আলোকে বিবৃতিকে মূল্যায়ন করুন। তার মানে প্রতিটা সিভিল মোকদ্দমা সিভিল সংক্রান্ত 9 ধারা অনুযায়ী দায়ের করতে হবে, এবং সেটা এখানে আসবে 9 ধারা এবং 15 ধারা। সেটা হচ্ছে যে প্রতিটি সিভিল মোকদ্দমা দায়ের করতে হবে, দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। এটা হচ্ছে 9 ধারা অনুযায়ী। আর 15 ধারাতে বলা আছে যে ইখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালত, অর্থাৎ 15 ধারাতে বলা আছে যে ইখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালতে মামলাটা দায়ের করতে হবে, এটা। আর এ ও বি যতক্ষণ ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী, বি তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এর নিকট থেকে পণ্য ক্রয় করা এবং এ কে অনুসরণ করে পণ্য বাংলাদেশের বিমানে পাঠানো সরবরাহ করতে সে অনুসারে এ পণ্য সরবরাহ করে বি প্রকাশন মূল্যকে পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। তার মানে আপনার সাথে একটা চুক্তি হয়েছে। কোন চুক্তি? যে আপনি আর আমি দুজন মিলে কি করবো, একটা ব্যবসা করবো। আদার ভাই অলরেডি সেটা শুরু করে দিয়েছে। তো ব্যবসাটা কি? ধরেন যে ডায়াগনোসিস সেন্টারের ব্যবসা বা যে কোনো ব্যবসা। এখন ব্যবসা করার প্রেক্ষিতে দুজনের মধ্যে চুক্তি হয়। এখন আপনি থাকেন চট্টগ্রাম, আমি থেকে ঢাকায়। এখন আপনি ঢাকা থেকে টাকা পাঠাতেন, আমি চট্টগ্রাম থেকে টাকা পাঠাতেন, আমি ঢাকা থেকে মাল পাঠাতেন। তা আপনি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে টাকা পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু আমি ঢাকা থেকে আর মাল পাঠাচ্ছি না। তো এখন মামলাটা কোন জায়গায় করা যাবে? এখন মামলাটা করা যাবে হচ্ছে 23 বিধি অনুযায়ী আদালত থেকে স্থানান্তর করা হবে, এবং যে আদালতের স্থানান্তর হবে উভয় আদালতে যদি ভিন্ন আপিল, মানে অর্থাৎ 23 বিধি অনুযায়ী আপনি যদি আপিল আদালতকে, অর্থাৎ উচ্চ আদালতকে যদি বুঝাতে পারেন যে যেহেতু আমি চট্টগ্রামে বসবাস করি, এই জন্য মামলাটা চট্টগ্রাম বলে ভাব, তাহলে সেটা 23 উপধারা অনুযায়ী আদালত মামলাটা স্থানান্তরের জন্য ব্যবস্থা করতে পারে। কখন আদালতের ইখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যায়? এখন আমরা জানি যে ইখতিয়ার সম্পর্কে আপত্তি দেওয়ানি কাজীবিধি 21 ধারাতে আছে। তার মানে আপনার ইখতিয়ার নাই, আপনি মামলা করছেন। যে আদালতের ইখতিয়ার নেই সে আদালতে আপনি মামলা করছেন। যেমন ধরেন যে অ্যামেন্ডমেন্ট 2025 সালের দেওয়ানি অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, মানে তার সংশোধনী অনুযায়ী এখন সহকারী জজ আদালতের হচ্ছে আর্থিক ইখতিয়ার হচ্ছে 0 থেকে 15 লাখ টাকা, আর 15 লাখ 1 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত।
আর 25,01,000 থেকে সীমাহীন মানে 5 কোটি টাকা পর্যন্ত হলে যুগ্ম জেলা জজ আদালত। তা আপনি 5 কোটি টাকার মামলা করছেন সিনিয়র সহকারী জজ আদালত, তো এটা কি হবে? এটা তো ইখতিয়ার নেই, তার ইখতিয়ার আছে 20 লাখ টাকা পর্যন্ত। তাহলে আপনি করছেন 5 কোটি টাকার মামলা, সেটা কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে এইসব বিষয়টা বলা আছে যে 21 ধারা বলা আছে এই বিষয়টা। তা আপিল বা রিভিশন আদালতে এই সংক্রান্ত কোনো আপত্তি গ্রহণ করতে পারে কি? অবশ্যই পারে, কারণ এটা 100% পারবে। হ্যাঁ পারে। আইন সংশ্লিষ্ট বিধান আলোচনা করুন। আপিল রিভিশনের আদালতে এর সংক্রান্ত কোনো আপত্তি গ্রহণ করতে পারে, সেটা বলা আছে 21 ধারাতে। তো সুনিষ্ঠ প্রতিকারের 8 ও 9 ধারার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। দলিল সংশোধন সম্পর্কিত বিধানাবলী আলোচনা করে, এটা আছে 31 থেকে 34 ধারাতে। তো দলিল সংশোধন কী কী হবে এবং কীভাবে দলিল সংশোধন করা যাবে এগুলো বলা আছে। কখন দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে? তো দলিলের আদেশ মানে আপনি একটা দলিল করছেন, এখন যদি কোনো পক্ষ যদি ওই দলিলটা বাতিল করতে চায়, তাহলে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়টা আলোচনা করি। সেটা হচ্ছে যে, যদি মনে হয় কোনো স্বার্থ সংশ্লিষ্ট দলিলের কোনো পক্ষ এই দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবে কি জন্য? 3টা কারণে করতে পারবে। কি কারণ? 3টা কারণ কি? এখন আপনি দলিলটা সুন্দরভাবে সংশোধন করছেন, করার পরে আপনার কাছে মনে হচ্ছে দলিলটা সংশোধন করার পরে আপনার কাছে মনে হচ্ছে যে দলিলটা মানে প্রতারণা আছে, আমাকে বলছে এক কিন্তু লেখা আছে আর এক, তাহলে আমার সাথে প্রতারণা আছে। তো প্রতারণা যদি একটা কারণ থাকে তাহলে আপনি দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবেন। 1। 2 নম্বর হচ্ছে তৃতীয় পক্ষের ভুল, মানে আপনি বলছেন একটা, যে রাইটার যে লেখছে দলিলটা সে লেখছে আরেকটা, তাহলে আপনি দলিল বাতিলের মোকদ্দমা করতে পারবেন। 3, ভুলভাবে উপস্থাপন করা, মানে প্রতারণা বিষয়টা তো প্রথমে বললাম, লিপিবদ্ধ করার বিষয়টা বললাম, এখন উপস্থাপন করার বিষয়টা বলি। যে উপস্থাপন বলতে যে, যেহেতু আপনি লেখাপড়া জানেন না, আইনের মারপ্যাচ বোঝেন না, যার জন্য আপনাকে এমনভাবে বুঝাইছে বা এমনভাবে সব কিছু লেখছে যাতে করি সমস্ত কিছু বিবাদীর পক্ষে থাকে, তাহলে আপনি দলিলটা বাতিলের জন্য আবেদন করতে পারবেন। তারপর আছে তামাদি সময় গণনার সাধারণ বিধিগুলো কি? আমরা জানি যে 12 থেকে 25 ধারার মধ্যে যে বিষয়গুলো আছে, এখানে তামাদির সময় গণনার বিষয়গুলো বলা আছে। আর তামাদির সময় গণনা করা হয় গ্রেগরিয়ান বর্ষপঞ্জি 25 ধারা অনুযায়ী। তামাদিয়ান 1908-এর 25 ধারা অনুযায়ী তামাদির সময় গণনা করা, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তামাদির সময় গণনা করা হয়। এটাকে ইংরেজি ক্যালেন্ডারকে বলা হয় গ্রেগরিয়ান বর্ষপঞ্জি। হ্যাঁ, তামাদির সময় বৈধকরণ পদ্ধতিগুলো উল্লেখ করা। আমরা জানি যে বিলম্ব মৌকুফ, মানে বিলম্ব মৌকুফ হয় আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ এবং অন্যান্য ক্ষেত্রে। 5টা ক্ষেত্রে বিলম্ব মৌকুফের আবেদন করা যায়, সেটা তামাদি আইনে 5 ধারাতে বলা আছে। 5 ধারা 5টি ক্ষেত্রে। আর তামাদি আইন 1908-এর তফসিলি বর্ণিত অনুচ্ছেদ 142-140-এর মধ্যে মৌলিক পার্থক্য কি? 142 ধারাতে বলা আছে যে স্থাপন সমিতি থেকে বেদখল হলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। আর 140 ধারা বলা আছে যে স্থাপন সমিতি থেকে দখল লাভের জন্য মামলা করতে হবে 12 বছরের মধ্যে। তার মানে বেদখল হলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে 142 ধারা, আর 140 ধারা হলে স্থাপন সম্পত্তির দখল লাভের জন্য মামলা করলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। একটা হলো বেদখল হলে মামলা করতে হবে, আর একটা হলো দখল লাভের জন্য। তাহলে 42 হলে বেদখল আর 40টি হচ্ছে দখল লাভের জন্য। এটা হলো পার্থক্য। বগুড়া দেয় আচ্ছা, কখন আসামির অনুপস্থিতিতে বিচার করা যায়? ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া পরিচালনা করা যায়। এরূপ বিচারের পদ্ধতি কি? আমরা জানি যে যেহেতু আওয়ামী লীগের অনেকের মামলা আছে, সেই মামলাটা যেহেতু তাদের অনুপস্থিতি হচ্ছে, এটাকে বলা হয় ট্রায়াল অফ অ্যাবসেন্টিয়া। মানে 339-এর বি ধারা অনুযায়ী, ফৌজদারি কাজে 339-এর বি ধারা অনুযায়ী এই মামলাগুলো পরিচালিত হয়ে থাকে। তাহলে এখন যে মামলাটা পরিচালিত আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ট্রায়াল অফ অ্যাবসেন্টিয়া, মানে আসামির অনুপস্থিতি বিচার। সেখানে এই ট্রায়াল অফ অ্যাবসেন্টিয়া সম্পর্কে বলা আছে, আর এটা পরিচালনা করে
আদালত এবং পিপি। চুরির অপরাধে বিচার চলাকালে 2 মাস জেলহাজতে থাকার পর এক জামিন পায়। বিচারের পর এক্সের 6 মাসের কারাদণ্ড হয়। তো কীভাবে আপনি এক্সের সাজার মেয়াদ গণনা করবেন? আমরা জানি ফৌজদারি কার্যবিধি 35-এর এই ধারাতে বলা আছে যে কারাবাস সময় বাদ দিতে হবে। তাহলে আপনি একটা চুরি করার অপরাধে আপনার জেল হচ্ছে 6 মাস। তো আপনি 6 মাস জেল হচ্ছে মানে 6 মাস দণ্ডে দণ্ডিত হয়েছেন বা জেল হয়েছে আপনার। তো 6 মাস দণ্ডে দণ্ডিত হওয়ার আগে মানে চুরি করার সাথে সাথে আপনাকে পুলিশে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়া হাজতে রাখছে। কারণ হাজতে রাখার পরে এই কেসটা প্রসেসিং হতে 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 মানে অধিমধ্যে আমরা 2 মাস জেল মানে 2 মাস জেল খাটা হয়ে গেছে। তারপরে প্রসেসিং করতে এটা ওটা হাংপাং করতে দেখা গেলো আরও 1 বছর চলে গেছে। 2 মাস আপনি জেল থেকে জামিন পেয়েছেন, জামিনে মুক্তি হয়ে বাড়িতে এসেছেন বা 1 বছর পরে বাড়ি আসার পরে 1 বছর পরে ওই কী হয়েছে, ওই কেসটা রায় হয়েছে। রায় কী হয়েছে, আপনার 6 মাস জেল হয়েছে। তাহলে আপনি যে 2 মাস আগে কাটছেন এই 2 মাস বাদ যাবে। কত ধারা অনুযায়ী? ফৌজদারি কার্যবিধি 1898-25 এই ধারা অনুযায়ী ওই 2 মাস সময় বাদ যাবে। পরে 4 মাস কাটলে 6 মাস ক্লিয়ার। এই দায়রা আদালত শ্রেণীভাবে এবং এদের দণ্ড প্রদানের ক্ষমতা উল্লেখ করুন। আমরা জানি যে 9 ধারায় দেওয়া আছে দায়রা আদালত। এখানে দায়রা আদালত 3 প্রকার। একটা হলো যুগ্ম দায়রা জজ আদালত, একটা হলো অতিরিক্ত দায়রা জজ আদালত, আর একটা হচ্ছে জেলা ও দায়রা জজ আদালত। তাহলে যুগ্ম জেলা জজ আদালতের ক্ষমতা হচ্ছে 7 বছর পর্যন্ত, আর অতিরিক্ত জেলা জজের ক্ষমতা হচ্ছে সীমাহীন, আর জেলা দায়রা জজের ক্ষমতা হচ্ছে সীমাহীন। গ্রেপ্তার পূর্ব জামিন বলতে কি বুঝেন? গ্রেপ্তার পূর্ব জামিন কখন এবং কি কি কারণে মঞ্জুর করা হয়? অ্যান্টিসিপেটরি বেল মানে আগাম জামিন যে বিষয়টা বলা আছে, এটা হচ্ছে বলা আছে ফৌজদারি কার্যবিধি 498 ধারাতে। 498 ধারাতে বলা আছে যে অ্যান্টিসিপেটরি বেল বা এটা হচ্ছে আগাম জামিন। এই আগাম জামিনটা সম্পর্কে বলা আছে, তার মানে আপনার সন্দেহ হচ্ছে যে কোনো এক অপরাধের জন্য আপনাকে অভিযুক্ত করতে পারে বা আসামি করতে পারে, সেই জন্য আপনি জামিন নেবেন। এটা আপনি হাইকোর্টে এবং দায়রা জজে আবেদন করলে অথবা যদি আবেদন মঞ্জুর করে তাহলে সেটা কী হবে, আগাম জামিন হিসেবে আখ্যায়িত হবে, যেটাকে বলা হয় ইংলিশে অ্যান্টিসিপেটরি বেল, যেটা বলা আছে 498 ধারাতে। এখন বিষয়টা হলো, যদি আপনার কেসের যে কেসে আপনি সন্দেহমন ওই কেসে যদি চার্জশিট দেয় মানে অভিযোগপত্র দেয় বা তদন্ত রিপোর্ট যদি দেয়, তাহলে কিন্তু আপনি আগাম জামিন নিতে পারবেন না। শেষ। ঠিক আছে, অনেক রাত হয়েছে, কালকে সকালে আবার শুরু করবো। সব ভালো থাকেন, ধন্যবাদ সবাই।